তো আজকে হচ্ছে 23শে ডিসেম্বর 2024। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি 2024 ব্যাচের 73তম ক্লাস এবং সাক্ষ্য আইনের চতুর্থ ক্লাস। আজকে আমরা আলোচনা করব বিষয়ের প্রাসঙ্গিকতা বা রিলেভেন্সি অফ ফ্যাক্টস। আমাদের সাক্ষ্য আইনের এই বিষয়ের প্রাসঙ্গিকতা বা রিলেভেন্সি অফ ফ্যাক্ট সম্পর্কে আলোচনা করতে ধারা 5 থেকে 55 পর্যন্ত, অর্থাৎ 5 ধারা থেকে 55 ধারা পর্যন্ত যে অধ্যায়, এই অধ্যায়টাকে বলে বিষয়ের প্রাসঙ্গিকতা বা রিলেভেন্সি অফ ফ্যাক্টস। তো একটু যদি পড়ি যে প্রাসঙ্গিক বা রেলেভেন্ট সাক্ষ্য আইনে বিষয়ের প্রাসঙ্গিকতা সম্পর্কিত বিধানাবলীতে বর্ণিত কোন উপায়ে যখন একটি বিষয় অন্য বিষয়ের সাথে সম্পর্কিত, তখন একটি বিষয়কে অন্য বিষয়ে প্রাসঙ্গিক বলা যাবে। যখন একটা বিষয়, মামলার ক্ষেত্রে একটা বিষয় আর একটা বিষয়ের সাথে সম্পর্কযুক্ত, তখন একটা বিষয়কে আর একটা বিষয়ের প্রাসঙ্গিক বলা যাবে। সাক্ষ্য আইনের 5 থেকে 55 ধারা পর্যন্ত বিষয়ের প্রাসঙ্গিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। সুতরাং 5 থেকে 55 ধারায় বর্ণিত বিধানাবলী অনুসারে কোনো বিষয় প্রাসঙ্গিক হলে শুধুমাত্র সেই বিষয়ে সাক্ষ্য দেওয়া যেতে পারে। তো বিষয়ের প্রাসঙ্গিকতা আসলে কি, একটা উদাহরণ দিয়ে এটা পরিষ্কার করা হয়েছে। দেখেন, উদাহরণটা পড়লে আপনারা বুঝতে পারবেন যে খ কে ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। মনে করেন করিম কবিরকে ছুরি দিয়ে গুরুতর আঘাত করে গুরুতর জখম করেছে। করিম কবিরকে ছুরি দিয়ে আঘাত করার আগে বা পরে সে যে সকল কথা বা কাজ করেছে তা গুরুতর জখম অপরাধের সাথে প্রাসঙ্গিক। মেইন যে অপরাধ সেটা হলো গুরুতর জখম, বাট গুরুতর জখমের আগে বা পরে তারা কি একসাথে অন্তরঙ্গ বন্ধুত্ব ছিল কিনা, নাকি শত্রুতা ছিল, একসাথে চা খাইছে কিনা, একসাথে খানলো একাডেমি থেকে পড়ে যাচ্ছিল কিনা, এই সবগুলা হলো কি বিষয়, প্রাসঙ্গিক বিষয়। যেমন এলাকা থেকে পলায়ন করেছে, অপরাধ সংগঠনের পর পলাতক হওয়া 8 ধারায় প্রাসঙ্গিক। বা এর দেখানো মতে পুলিশ অপরাধে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করেছে, ছুরি উদ্ধার 27 ধারায় প্রাসঙ্গিক। জাস্ট প্রাসঙ্গিক বিষয়টা এখানে আলোচনা করা হলো। এখন বিস্তারিত সামনে আমরা জানতে পারবো। মানে মূল বিচার্য বিষয়ের সাথে যে যে বিষয়গুলো সম্পর্কযুক্ত সেটাকেই বলে প্রাসঙ্গিক বিষয়। এখন আমরা চলে আসি বিচার্য বিষয় আসলে কাকে বলে। ফ্যাক্ট ইন ইস্যু। তো তার আগে একটু আলোচনা করি, আমরা আজকেই পড়বো যে আমাদের যে কোনো দেওয়ানি মামলা বা ফৌজদারি মামলা, যে কোনো দেওয়ানি মামলায় দুইটা বিষয় সাক্ষ্য প্রদান করা যায়, 5 ধারায় বলা হয়েছে। একটা হলো বিচার্য বিষয় আর একটা হচ্ছে প্রাসঙ্গিক বিষয়, ফ্যাক্ট ইন ইস্যু, আর একটা হলো রিলেভেন্ট ফ্যাক্টস। তো বিচার্য বিষয় আসলে কাকে বলে? বিচার্য বিষয় হলো যে বিষয়টা নিয়ে বিচার হচ্ছে। একটা মামলা যে কারণে হচ্ছে সেটাই হলো বিচার্য বিষয়। মামলা হয়েছে যে অমুক অমুক রে বেদখল করছে, তাহলে বেদখল করছে কিনা এটাই হলো বিচার্য বিষয়। মামলা হয়েছে অমুক অমুক রে হত্যা করছে, তো অমুক অমুক রে হত্যা করছে কিনা এটাই হলো বিচার্য বিষয়। তো এখন প্রাসঙ্গিক বিষয় কি? বিচার্য বিষয় ব্যাখ্যা করতে যা যা লাগে সেটাকে বলে কি, প্রাসঙ্গিক বিষয়। ধরেন অমুক অমুকরে হত্যা করছে, এটা হলো বিচার্য বিষয়, বাট তাদের পূর্ব থেকে শত্রুতা ছিল। যে ছুরি দিয়ে আহ তাকে হত্যা করা হয়েছে ওরকম ছুরি ওই অভিযুক্ত ব্যক্তির কাছে আগেও দেখা গিয়েছে, বা হত্যা করার পরে রক্তমাখা অবস্থায় অভিযুক্ত ব্যক্তিকে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখা গিয়েছে। এই সবগুলা বিষয় হলো কি, প্রাসঙ্গিক বিষয়। অর্থাৎ বিচার্য বিষয় প্রমাণের জন্য যা যা দরকার সেটাকেই কি বলে, প্রাসঙ্গিক বিষয়। এখন আমাদের ফৌজদারি মামলার ক্ষেত্রে বিচার্য বিষয় গঠন হয় না, ফৌজদারি মামলা হয় চার্জ গঠন। আর দেওয়ানি মামলায় হয় কি, বিচার্য বিষয় গঠন। ফৌজদারি মামলায় এক পক্ষ যেটা দাবি করে অপর পক্ষ যেটা অস্বীকার করে সেটার উপর ভিত্তি করে চার্জ গঠিত হয়। দেওয়ানি মামলায় এক পক্ষ যেটা দাবি করে অপর পক্ষ যেটা অস্বীকার করে সেটার উপর ভিত্তি করে ইস্যু গঠিত হয়, ইস্যু বা বিচার্য বিষয় গঠিত হয়। তো আমরা একটু পড়া শুরু করি যে সাক্ষ্য আইনের 3 ধারায় বিচার্য বিষয়ের সংজ্ঞা দেওয়া হয়েছে। যেহেতু আমরা জানি যে সকল প্রকার সংজ্ঞা সাক্ষ্য আইনে কত ধারায় দেওয়া হয়েছে, ইন্টারপ্রিটেশন ক্লজ কত ধারায়, 3 ধারায়। ইলেকট্রিসিটি এসেছে, সাক্ষ্য আইনের 3 ধারা অনুসারে কোন বিষয় বিচার্য বিষয় বলে গণ্য হতে পারে যদি নিম্নলিখিত শর্ত পূরণ হয়। 1, এটা অবশ্যই কোনো বিষয় হতে হবে। 2, এটা এমন বিষয় হতে হবে বা উক্ত বিষয়ের সাথে সংশ্লিষ্ট অন্য কোনো বিষয় হতে হবে যেটা হতে কোনো মকদ্দমা বা কার্যধারায় দাবিকৃত বা অস্বীকৃত কোনো অধিকার, দায় বা অক্ষমতার
বা অস্তিত্বহীনতা প্রকৃতি বা পরিমাণ আবশ্যিকভাবে প্রতীয়মান হয়। তো এটা মোটামুটি এগুলা একটু জটিল লাগতে পারে, বাট অ্যাকচুয়ালি যেটার উপর ভিত্তি করে মামলাটার বিচার হয় সেটা হলো বিচার্য বিষয়। প্রত্যেকটি মামলা বা মকদ্দমায় কতিপয় সুনির্দিষ্ট বিষয় থাকে, যে বিষয়ে সিদ্ধান্তের উপর উক্ত মামলা বা মকদ্দমার রায় নির্ভর করে। এমন বিষয়সমূহ বিচার্য বিষয় নামে পরিচিত। মকদ্দমার যে গুরুত্বপূর্ণ বিষয়সমূহ আন্ডারলাইন করবেন, এক পক্ষ কর্তৃক দাবি করা হয়, আন্ডারলাইন করবেন, অন্য পক্ষ কর্তৃক অস্বীকার করা হয়, এমন বিষয়সমূহ বিচার্য বিষয় নামে অভিহিত। মানে বাদী দাবি করতেছে, বিবাদী অস্বীকার করতেছে, বা বিবাদী দাবি করতেছে, বাদী অস্বীকার করতেছে, সেটাই কি নামে পরিচিত? বিচার্য বিষয় নামে পরিচিত। দেওয়ানি মকদ্দমায় 14 আদেশের অধীন ইস্যু গঠনের মাধ্যমে বিচার্য বিষয় নির্ধারণ করা হয়। অন্যদিকে ফৌজদারি মামলায় চার্জ গঠন বিচার্য বিষয় নামে বিবেচিত হয়, যে কথা বললাম। এবং এটা ফৌজদারি কার্যবিধির 19 অধ্যায়ের বিধান দ্বারা নিয়ন্ত্রিত হয়। 19 অধ্যায় হলো 221 ধারা থেকে 240 ধারা পর্যন্ত, 221 থেকে 240। তো দেওয়ানি মামলার বিচার্য বিষয় হলো এমন একটি বিষয় যেটা দেওয়ানি মকদ্দমার প্লিডিংসে এক পক্ষ দাবি করে এবং অন্য পক্ষ কি অস্বীকার করে। প্লিডিংস হলো আরজি এবং লিখিত জবাব। যদি বলি প্লিডিং তাহলে আরজি অথবা লিখিত জবাব। যদি এস যুক্ত থাকে প্লিডিংস তাহলে আরজি এবং লিখিত জবাব। এবং যেটা প্রমাণ করতে পারলে মকদ্দমার পক্ষদ্বয়ের অধিকার এবং দায় নির্ধারণ করে রায় দেওয়া যায়। অন্যদিকে ফৌজদারি মামলায় বিচার্য বিষয় হলো এমন একটি বিষয় যা এক পক্ষ কর্তৃক অভিযোগ করে, এক পক্ষ দাবি করছে যে অমুক আমার মোবাইল চুরি করেছে, এবং অন্য পক্ষ সেই অভিযোগ অস্বীকার করে দোষী নয় বলে দাবি করে। চার্জ গঠনের সময় তারা বলা হয় আপনার বিরুদ্ধে 379 ধারায় চার্জ গঠন করা হলো চুরির অভিযোগে, আপনি কি দোষী নাকি নির্দোষ? সে বলে যে আমি নির্দোষ। তাহলে বাদী চুরির যে অভিযোগ এনেছে, আসামি সেটা কি করেছে? অস্বীকার করেছে। এবং যেটা প্রমাণ করতে পারলে আদালত সিদ্ধান্ত গ্রহণ করে রায় দিতে পারে। তাহলে আমরা এখানে দুইটা উদাহরণ দেখবো, একটা হলো ফৌজদারি মামলার বিচার্য বিষয়ের উদাহরণ, আর একটা হলো দেওয়ানি মামলার বিচার্য বিষয়ের উদাহরণ। যদিও ফৌজদারি মামলায় বিচার্য বিষয় বলা হয় না, ফৌজদারি মামলায় কি হতে পারে, কি বলে বলেন ভাই? চার্জ গঠন। জি। তো হত্যা করার অভিপ্রায়ে মুগুর দিয়ে আঘাত করে বদরুলকে হত্যা করার অপরাধে অমিত অভিযুক্ত হয়। বিচারকালে নিম্নলিখিত ঘটনাগুলো বিচার্য বিষয় হতে পারে। মানে অভিযোগ এসেছে যে বদরুলকে হত্যা করেছে অমিত, কি দিয়ে? মুগুর দিয়ে। মুগুর। তো বিচার্য বিষয় কি কি হতে পারে? যে অমিত বদরুল দিয়ে মুগুর দিয়ে আঘাত করেছে কিনা, এমন আঘাত দ্বারা অমিত বদরুলের মৃত্যু ঘটিয়েছে কিনা, বদরুলের মৃত্যু ঘটানোর অভিপ্রায় অমিতের ছিল কিনা, এই সবগুলাই বিচার্য বিষয় হতে পারে। মুগুর চিনেন তো সবাই? মুগুরের এমনি কাজ কি? পিটাপিটি। ওই যে আমার আমার সরষে সরষে ই করতো আমাদের আচ্ছা, মুগুর তো জিনিসটা বানাই তো যে কোনো একটা কাজে, কাজে, মানে হ্যাঁ। মারামারির জন্য তো আর না, বানায় নাই। মুগুরের এমনি কাজ কি মাসুদ? মেইন কাজ হলো যে অনেক সময় গরু তো রাখার জন্য স্যার, হ্যাঁ গরু গরু রাখার। শুধুমাত্র বিচারের জন্য কুকুর ব্যবহার করে বেশি আচ্ছা, ঠিক আছে, যাই হোক, আমাকে সরিষা মানুষ মারার জন্য তো মুগুর বানানো হ্যাঁ। হয় নাই, বাট কেউ যদি মুগুর দিয়ে মেরে ফেলে তাহলে বিচার্য বিষয় এতগুলো হতে পারে, যে মুগুর দিয়ে আঘাত করছে কিনা, বা তার আঘাতের ফলে মৃত্যু ঘটছে কিনা, বা তাকে হত্যা করার অভিপ্রায় অমুকের ছিল কিনা। সরিষা এখন আমরা দেওয়ানি মামলার বিচার্য বিষয়ের একটা উদাহরণে চলে আসি। দেখেন, মনে করেন ক ক্ষয়ের বিরুদ্ধে চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণে মকদ্দমা দায়ের করেছে। আমরা খুবই সাম্প্রতিক সময়ে সুনির্দিষ্ট প্রতিকার আইন শেষ করে এসেছি। চুক্তি বলবৎকরণের মামলা করে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায়? 12 ধারায়। যখন কোনো ব্যক্তি চুক্তির শর্ত ভঙ্গ করে, তখন সংক্ষুব্ধ ব্যক্তি এসে চুক্তি তাকে দিয়ে সেই কাজ করানোর জন্য চুক্তি প্রবলের মামলা দায়ের করে। ক তার আর্জিতে লিখেছে যে সে মকদ্দমাটি নির্দিষ্ট সময়ের মধ্যে দায়ের করেছে এবং 1 বছরের মধ্যে দায়ের করেছে। বাদী বলতেছে যে যখন কজ অফ অ্যাকশন বা নালিশের কারণ উদ্ভব হয়েছিল, তখন থেকে 1 বছরের মধ্যে আমি মামলাটা দায়ের করেছি। ক লিখিত জবাব দাখিল করার সময় লিখেছে যে, এখন ক হলো বিবাদী, সে বলতেছে যে ক মকদ্দমাটি আইনে নির্ধারিত সময়ের মধ্যে দায়ের করেনি। বিবাদী এসে বলতেছে যে ক মামলাটা দায়ের করেছে, তার তামাদি মেয়াদ শেষ হয়ে গেছে তারপরে, এবং এই কারণে সে দাবি করেছে মকদ্দমাটি তামাদিতে পারি, সুতরাং মকদ্দমাটি খারিজ করা হোক। সুতরাং এখানে বিচার্য বিষয় হলো মকদ্দমাটি নির্ধারিত সময়ের মধ্যে দায়ের করা হয়েছে কিনা, আর মকদ্দমাটি তামাদিতে বারিত কিনা। মকদ্দমাটি নির্ধারিত সময়ের মধ্যে দায়ের করা হয়েছে, এই বিচার্য বিষয়ের সাথে প্রাসঙ্গিক বিষয়সমূহ সাক্ষ্য হিসেবে আদালতে দাখিল করা যাবে।
তাহলে সহজে বলা যায় কোনো মামলা, সেটা দেওয়ানি হোক সেটা ফৌজদারি হোক, এক পক্ষ যেটা দাবি করে এবং অপর পক্ষ যেটা কি করে, অস্বীকার করে, সেটার উপর ভিত্তি করে কি গঠিত হয় বলেন? বিচার্য বিষয় গঠিত। এখন আমরা 5 ধারায় চলে আসবো। দেখেন ধারা 5, ধারা 5, যে বিষয়ে সাক্ষ্য দেওয়া যায়, আন্ডারলাইন করবেন, যে বিষয়ে সাক্ষ্য দেওয়া যায়। 5 ধারার শুরুতে বলা হয়েছে, গোল দিবেন, বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয়ে সাক্ষ্য দেওয়া যেতে পারে। বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয়ে সাক্ষ্য দেওয়া যেতে পারে। এভিডেন্স মে বি গিভেন অফ ফ্যাক্টস ইন ইস্যু অ্যান্ড রিলেভেন্ট ফ্যাক্টস। তো যদি আপনাকে পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন কোন বিষয়ে সাক্ষ্য দেওয়া যেতে পারে, এটা কত ধারায় আছে? 5 ধারায়। কি কি বিষয়? বিচার্য বিষয়, আর একটা কি? প্রাসঙ্গিক বিষয়, নাকি আরিফ সাহেব? প্রাসঙ্গিক প্রাসঙ্গিক বিষয়। জি। তো সুতরাং সাক্ষ্য আইনের 5 ধারা অনুসারে কোন মামলা বা কার্যধারায় সাক্ষ্য দেওয়া যেতে পারে 2টি বিষয়, যথা 1 বিচার্য বিষয় বা ফ্যাক্ট ইন ইস্যু, এবং 2 প্রাসঙ্গিক বিষয় বা রিলেভেন্ট ফ্যাক্টস। অর্থাৎ যে সকল বিষয় সাক্ষ্য আইনের 5 থেকে 55 ধারার বিধান অনুসারে প্রাসঙ্গিক, সেই সকল বিষয় সাক্ষ্য দেওয়া যাবে। এখন আমি আপনাদের একটু আগে বললাম যে বিচার্য বিষয় হলো যে রুবেল মুগুর দিয়ে ডিপজলে আঘাত করছে কিনা, এটা হলো বিচার্য বিষয়। আর মুগুর দিয়ে আঘাতের আগে রুবেল আর ডিপজলের কোনো সম্পর্ক ছিল কিনা, তারা একসাথে চা বিস্কুট খাইছে কিনা, বা পূর্বের কোনো শত্রুতা আছে কিনা, বা আঘাতের পরে রুবেল রক্তমাখা অবস্থায় ঘটনাস্থল ত্যাগ করেছে কিনা, বা ঘটনাস্থলে ডিপজলকে পড়ে থাকতে দেখা গিয়েছে কিনা, এই বিষয়গুলো হলো কি প্রাসঙ্গিক বিষয়। আর আঘাত করেছে কিনা এটাই হলো কি বিষয়, বিচার্য বিষয়। বুঝতে পারছেন? তাহলে সুতরাং আহ আচ্ছা, জেনে রাখা ভালো, তো যদি আমরা আসি সাক্ষ্য আইনের 5 ধারা অনুযায়ী গোল দিবেন 2টি বিষয়ে সাক্ষ্য দেওয়া যেতে পারে। একটা হলো কি বিচার্য বিষয়, আর একটা হচ্ছে প্রাসঙ্গিক বিষয়। তো সাক্ষ্য আইনের 136 ধারা অনুযায়ী কোন বিষয় সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক কিনা, 1290 পেজ বের করেন, 1290। দেখেন, জেনে রাখা ভালো যে সাক্ষ্য আইনের 136 ধারা অনুযায়ী কোনো বিষয় সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক কিনা বা সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য কিনা তা নির্ধারণ করবে আদালত। অর্থাৎ আন্ডারলাইন করেন, অর্থাৎ সাক্ষ্য প্রমাণের গ্রহণযোগ্যতা, অ্যাডমিসিবিলিটি, নির্ধারণ করবে আদালত বা বিচারক। শুনেন, আগে একটু শুনেন যে আমরা জানলাম যে যে কোনো মামলা হোক সেটা দেওয়ানি হোক সেটা ফৌজদারি, 2টা বিষয় সাক্ষ্য প্রদান করা যায়। একটা হলো বিচার্য বিষয়, আর একটা হলো প্রাসঙ্গিক বিষয়। এখন বিষয়টা যদি এরকম হয় যে যে কথা বলতেছিলাম যে রুবেল মুগুর দিয়ে আঘাত করে ডিপজলকে হত্যা করেছে, এই বিষয়ে মামলা হয়েছে, তাহলে মামলার যে বাদী সে হলো রাষ্ট্রপক্ষ, আর মামলার যে অভিযুক্ত সে হলো কে, রুবেল। তাহলে এখন বিচার্য বিষয় কি কি গঠিত হতে পারে? বিচার্য বিষয় হলো গঠন হলো যে রুবেল ডিপজলকে হত্যা করছে কিনা, 1 রুবেল মুগুর দিয়ে ডিপজলে আঘাত করছে কিনা, বা ডিপজলে আঘাতের অভিপ্রায় রুবেলের ছিল কিনা, এইগুলা ধরেন বিচার্য বিষয়। এখন এই বিচার্য বিষয়গুলো প্রমাণের জন্য যা যা দরকার সেটারে কি বলে, প্রাসঙ্গিক বিষয়। ধরেন বিচার্য বিষয়ের প্রমাণের জন্য কি কি দরকার, যে ঘটনাস্থলে আমাদের বিধিকা ছিল, বিধিকা বলল যে আমি রুবেলকে দেখেছি, সে মুগুর দিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ডিপজলের মাথায় আঘাত করছে। তাহলে এটা হচ্ছে কি সাক্ষ্য বলেন তো? গতদিন আমরা পড়ছিলাম মৌখিক সাক্ষ্য, এবং যেহেতু বিথিকা দেখেছে এটা কি প্রত্যক্ষ সাক্ষ্য। আচ্ছা, আরিফ সাহেব বলতেছে যে আমি কে কারে হত্যা করতে দেখি নাই, তবে আমি দোকানের সামনে ছিলাম, রুবেলকে দেখছি রক্ত মাখা অবস্থায়, একটু ভীত সন্ত্রস্ত অবস্থায় সে রাস্তা দিয়ে দৌড়ায় চলে গেছে, এবং পরবর্তীতে বিল্ডিং এর ওখানে আমরা সবাই গিয়ে দেখছি যে ওই জায়গায় ডিপ জল রক্ত মাখা অবস্থায় মৃত অবস্থায় পড়ে আছে। বুঝতে পারছেন? তাহলে আরিফ সাহেব তো মেইনলি সাক্ষ্য প্রদান করতেছে যে
উনি যে কথাটা বলতেছে এটা কিন্তু উনি সরাসরি কে কারে হত্যা করছে তা কিন্তু দেখে নাই, বাট এটা কি বিষয়, প্রাসঙ্গিক বিষয়। তাহলে ওই মামলার বিচার্য বিষয়ের ক্ষেত্রে এই প্রাসঙ্গিক বিষয় সাক্ষ্য প্রদান করা যাবে। বুঝতে পারছেন? এখন সাক্ষ্য আইনের 136 ধারায় বলছে যে কোনো ঘটনার সাথে প্রাসঙ্গিক হইলেই আদালত সেটা গ্রহণ করতে বাধ্য না। আদালত সেটা গ্রহণ করতে বাধ্য না, মানে অনেক বিষয় আছে যে ঘটনার সাথে প্রাসঙ্গিক, কিন্তু সেটা আদালতে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে না। আদালতে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে কি হবে না এটা নির্ধারণ করবে কে? আদালত। আমি যদি এইভাবে বলি, দেখেন উদাহরণ যদি দেই কয়েকটা, যে ধরেন রুবেল হত্যার আগে, ডিপজলে হত্যার আগে, সেম ঘটনা দিয়ে বোঝায়, রুবেল ডিপজলে হত্যার আগে প্রায় তার ওয়াইফের সাথে ফেসবুকে যে কথোপকথন, মানে মেসেঞ্জারে যে চ্যাটিং করে বা হোয়াটসঅ্যাপের যে মেসেজ বা ফোন আলাপ, সেখানে বলছে যে আমি তো ডিপজলে হত্যা করার মানে আসি, সুযোগে আসি, যেদিন ওদের পাবো কি করে ফেলবো, শেষ করে দেব। এই কথাগুলো রুবেল বলছে কার সাথে? তার ওয়াইফের সাথে। বা যখন হত্যা করা হয়ে গেছে, যখন হত্যা করা কি হয়ে গেছে তার পর মুহূর্ত রুবেলের ওয়াইফ ধরেন ঢাকা থাকে বা রুবেলের ওয়াইফ কক্সবাজার থাকে, রুবেল বলছে যে তোমার এতদিন ধরে যে ইচ্ছার কথা বলছিলাম সেটা কি ঘটাই ফেলছি। তো এখন ধরেন যে আমাদের যে তদন্ত বাহিনী, ইনভেস্টিগেটিং অফিসার, দেখা গেল রুবেলের যে কল ট্র্যাক করে, ফোন ট্র্যাক করে এই কথোপকথন গুলো সে কালেক্ট করছে। এই কথোপকথন গুলো কি রেকর্ড? ডিজিটাল রেকর্ড। এখন এই রুবেল যে কথাগুলো বলছে, আমরা তো জানি যে একটা মামলায় দুইটা বিষয় সাক্ষ্য প্রদান করা যাবে, একটা হলো বিচার্য বিষয় আর একটা কি প্রাসঙ্গিক বিষয়। তাহলে রুবেল তার ওয়াইফের সাথে যে কথাগুলো বলছে এটা তো তার মামলার সাথে প্রাসঙ্গিক বা বিচার্য বিষয়ের সাথে কি সম্পর্কযুক্ত নাকি? কিন্তু ধরেন তদন্তকারী কর্মকর্তা এই কথোপকথন যদি আদালতে উপস্থাপন করে বিচারক মহোদয়রে আহ দৃষ্টিগোচরে আনেন যে ওনার এই যে দেখেন রুবেলকে আসামি করা হয়েছে, রুবেল যে আসলে হত্যা করছে তার প্রমাণ এই যে দেখেন, সে তার ওয়াইফের কাছে সবকিছু স্বীকার করছে, এই যে কল রেকর্ড। বাট এটা মামলার ক্ষেত্রে প্রাসঙ্গিক, বাট এটা গ্রহণযোগ্য হবে না, সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে না। কেন? আপনার কাছে মনে হইতে পারে এ তো ভালো প্রমাণ, বাট গ্রহণযোগ্য হবে কেন, হবে না কেন? কারণ আমাদের সাক্ষ্য আইনের 122 ধারায় স্বামী স্ত্রীর যোগাযোগে সুরক্ষা দেওয়া হয়েছে। স্বামী স্ত্রীর যোগাযোগে কি, স্বামী স্ত্রী তারা যতক্ষণ পর্যন্ত দুইজনে একসাথে আছে, তারা দুইজনে যত প্রকার কথা বলুক না কেন, যত অপরাধ স্বীকার করুক না কেন, এটা সাক্ষ্য হিসেবে কি হবে না, প্রাসঙ্গিক হবে না। স্যার এখানে তো লেখা আছে রুবেল ডিপজল ওয়াইফের সাথে কথোপকথন করতেছে না। পরকীয়ায় তাই মেলেন, বললাম ভালো কথা। রু- আমার রুবেলের সাথে কথা বলতেছে, ডিপজলের ওয়াইফ না। রুবেল কার ওয়াইফের সাথে কথা বলতেছে? রুবেলের ওয়াইফ, নিজের ওয়াইফ। বুঝতে পারছেন? তাহলে কারণ আমাদের সাক্ষ্য আইনের 122 ধারায় বলছে যে স্বামী স্ত্রী যতই যোগাযোগ করুক না কেন এটা সাক্ষ্য হিসেবে কি পাবে না, প্রাসঙ্গিক হবে না, বা তাদের যোগাযোগকে কি দেওয়া হয়েছে, সুরক্ষা দেওয়া হয়েছে। বুঝতে পারছেন? আবার যদি এরকম হয় যে রুবেল ওয়াইফের কাছে বলুক বা না বলুক, উকিল হিসেবে শেখ আলামিনের কাছে আসছে, আলামিনের কাছে আসার পরে বলতেছে যে ভাই ঘটনা তো আমি ঘটাই ফেলছি, তুমি এখন আমারে বাঁচাও। তো বললো যে, আলামিন বললো যে ঠিক আছে তোমারে বাঁচাবো। এখন আলামিন তো তাহলে রুবেলের মনের কথা কি জেনে গেল। এখন আলামিন যদি আদালতে বলে যে ওনার রুবেল আসলেই হত্যা করছে, এটা কি প্রাসঙ্গিক হবে কিনা? এটা তো মামলার সাথে প্রাসঙ্গিক বিষয়, বাট এটা গ্রহণযোগ্য হবে কিনা? আইনজীবীর সাথে মক্কেলের যে যোগাযোগ, মক্কেল তার অপরাধের কথা বা কৃতকর্মের কথা যতই আইনজীবীর কাছে বলুক না কেন, আইনজীবী এটা প্রকাশ করতে পারবে না, আর প্রকাশ করলেও এটা কি পাবে, সুরক্ষা পাবে। সাক্ষ্য আইনের 126 ধারায় সামনে পড়বো। বুঝতে পারছেন? তাহলে কোন ঘটনা যতই আমার মামলার সাথে প্রাসঙ্গিক হোক না কেন, এটা গ্রহণযোগ্য হবে কি হবে না এটা নির্ধারণ করবে কে? আদালত বা বিচারক। বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, এই যে আমরা একটু পড়ি যে প্রাসঙ্গিকতা, রেলিভেন্সি বা গ্রহণযোগ্যতা, অ্যাডমিসিবিলিটি এক বিষয় না, প্রাসঙ্গিকতা বা গ্রহণযোগ্যতা এক বিষয় না। কোনো বিষয় যুক্তি অনুযায়ী
প্রাসঙ্গিক হতে পারে, কিন্তু আইন অনুযায়ী সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য নাও হতে পারে। যেমন আইন উপদেষ্টার সঙ্গে গোপনীয় তথ্যের আদান প্রদান বা বিবাহ বলবৎ থাকাকালীন সময়ে স্বামী এবং স্ত্রীর মধ্যকার যোগাযোগ প্রাসঙ্গিক বিষয় হতে পারে, কিন্তু উক্ত যোগাযোগ সাক্ষ্য আইনের 129, 122 ধারা অনুযায়ী সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য নাও হতে পারে। আরো আরো বেশ কতগুলো বিষয় আছে, সেগুলো আমরা সামনে আরো বিস্তারিত করবো। উদাহরণসহ যদি আমরা এইভাবে বলি যে একজন সাক্ষ্য আইনের 125 ধারায় বলা হয়েছে একজন পুলিশ অফিসার, একজন ম্যাজিস্ট্রেট, তারা অপরাধ সংগঠনের তথ্য কোথা থেকে পেল এটা কাউরে প্রকাশ করতে তারা বাধ্য না, সুরক্ষা দেওয়া হয়েছে। তারপরে আইনজীবীর চেম্বারে যে সকল স্টাফরা থাকে, ধরেন ক্লার্ক, তারপরে ইন্টারপ্রেটার, তারাও তো মক্কেলের কথা শুনে ফেলে, তো তারাও প্রকাশ করলে এটা প্রাসঙ্গিক হইলেও এটা গ্রহণযোগ্য হবে না 127 ধারা, 127 ধারা। বা মক্কেল যখন সাক্ষী হয় 129 ধারা অনুসারে মক্কেলকে বাধ্য করা যাবে না যে তুমি তোমার আইনজীবীর সাথে কি কথা কইছো প্রকাশ করো, এটা প্রাসঙ্গিক হবে না। জি। তো আমরা বিগত বছরের প্রশ্ন চলে আসি, দেখেন যে অমিতের হত্যার জন্য বিথিকা অভিযুক্ত, বিচারকালে নিম্নের কোন ঘটনাটি বিচার্য বিষয় হবে না? অমিত বিথিকা কোনটি বিচার্য বিষয় হবে না আর কি? আহ এ বি এর মৃত্যু ঘটিয়েছিল, এ বি এর এর হত্যার জন্য বি অভিযুক্ত আর কি। এ বি এর মৃত্যু ঘটানোর অভিপ্রায় করেছিল, এ বি এর নিকট হতে আকস্মিক প্ররোচনা পেয়েছিল, এর বড় ভাই স্ত্রীকে তালাক দিয়েছিল। তো এটা হচ্ছে কি হবে না? প্রাসঙ্গিক হবে না। মানে এই তালাকের বিষয়টা মারামারি রিলেটেড যা আছে সবকিছু প্রাসঙ্গিক হবে, কিন্তু তালাক দিছে কি দেয় নাই সেটা হলো পরের বিষয়। তো সেলফ প্র্যাকটিসে চলে আসি, দেখেন যে বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয়ে সাক্ষ্য দেওয়া যেতে পারে কত ধারায় বলছে? 5 ধারায়। 2 নাম্বার প্রশ্নটা দেখেন, সাক্ষ্য আইনের কত থেকে কত ধারা পর্যন্ত বিষয় প্রাসঙ্গিকতা বা রিলেভেন্সি অফ ফ্যাক্টস নিয়ে আলোচনা করছে? কত ধারায়? 5 থেকে 55। তারপরে দেখেন 3 নাম্বার, এভিডেন্স মে বি গিভেন অফ ফ্যাক্ট ইন ইস্যু, আর একটা কি? রিলেভেন্ট ফ্যাক্ট। 6 ধারা 6 নাম্বার প্রশ্নটা গুরুত্বপূর্ণ। 6 নাম্বার এটা একটু দেখেন যে কোন মামলায় বা মামলার কার্যক্রমে প্রত্যেক বিচার্য বিষয়ে ড্যাশ সম্পর্কে সাক্ষ্য দেওয়া যেতে পারে? অস্তিত্ব বা অনস্তিত্ব, এক্সিস্টেন্স এন্ড নন এক্সিস্টেন্স, এক্সিস্টেন্স এন্ড নন এক্সিস্টেন্স। আমরা চলে আসি 6 ধারায়। 6 ধারা, ধারা 6, যে সকল ঘটনা একই কাজের অংশ সেগুলোর প্রাসঙ্গিকতা, রিলেভেন্সি অফ ফ্যাক্টস ফর্মিং পার্ট অফ সেম ট্রানজাকশন। আমরা এতক্ষণ ধরে যেটা জানলাম যে দুইটা বিষয়ে সাক্ষ্য প্রদান করা যায়, একটা হলো বিচার্য বিষয় আর একটা হলো কি? প্রাসঙ্গিক বিষয়। তো এই প্রাসঙ্গিক বিষয় রিলেটেড ব্যাপার স্যাপারই আলোচনা করছে রেস গেস্টি। রেস গেস্টি বা জেস্টি যাই বলেন না কেন, এটা হলো যে সকল ঘটনা একই কার্যের অংশ সেই ঘটনাগুলো প্রাসঙ্গিক। এখন কোন ঘটনাগুলো একই কাজের অংশ এটা আমি বুঝবো কিভাবে? আচ্ছা, বোঝার আগে এইভাবে বলা যায় যে ধরেন কোন ঘটনা একই কাজের অংশ কিভাবে, যে একজন লোক সে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ সশস্ত্র অভ্যুত্থানের জন্য, কু শুনছেন না? কু, বাংলাদেশ সরকারের বিরুদ্ধে সে সশস্ত্র অভ্যুত্থানের জন্য অভিযুক্ত, তার বিরুদ্ধে ধরেন ওই দণ্ডবিধির 121 ধারায় মামলা হয়েছে। 121 ধারা হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার উদ্যোগ নেওয়া, এটা শাস্তিযোগ্য অপরাধ 121 ধারায়। এবং তার বিরুদ্ধে অভিযোগ ঘটলো সে এরকম একটা ঘটনা ঘটিয়েছে 2024 সালের 5ই আগস্ট, 5ই আগস্ট। এবং জানা গেল যে শুধু সে সরকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে, বাট ওই দিন ঢাকা শহরে আরো কয়েকটা জায়গায় অরাজকতা সৃষ্টি হয়েছে। ধরেন আর এক জায়গায় মানে লোকজনের উপর হামলা করছে, বা অন্যান্য আর একটা জেলায় সরকারি অফিসের উপর ইয়া করছে, ভাঙচুর করছে, যাই হোক না কেন। তো এই সকল ঘটনা হচ্ছে আপনার, যদিও সে ওই ওই ব্যক্তি যার বিরুদ্ধে 121 ধারা মামলা হয়েছে সে যদিও একটা জায়গায় ছিল, অন্যান্য জায়গায় সে ছিল না, কিন্তু এই সকল সকল ঘটনা একই কার্যের অংশ, এই সকল ঘটনাকে একই সাথে বিচার করা যাবে। বুঝতে পারছেন? তাহলে যে সকল ঘটনা একই কাজের অংশ সবগুলোই হচ্ছে আপনার একে একে বলে রেস গেস্টি, এবং এই সকল ঘটনাকে একসাথে বিচার করা যাবে। কিভাবে? ধরেন ওই আজকে যদি আওয়ামী লীগ সরকারের পতন না হতো,
তাহলে আওয়ামী লীগ সরকার এই যারা আন্দোলন করছে তাদের বিরুদ্ধে মামলা করতো। আজকে যেরকম আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে হচ্ছে, তখন মামলাগুলো হতো কাদের বিরুদ্ধে? ওদের বিরুদ্ধে। আন্দোলনকারীদের বিরুদ্ধে। এবং তখন ধরে নেওয়া হতো যে তাদের যদিও মূল ঘটনাটা একেবারে হামলা ঘটছে অমুক তারিখে 5 তারিখে, বাট এরা এই কাজগুলো বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় এগুলো কি করে আসতেছে। ওই যে আবু সাইদ রংপুর, বা এরপরে অমুক জায়গা চট্টগ্রামে এই জায়গা, ঢাকার ওই জায়গা, ওই যে তমুক জায়গায়, তখন এই সমন্বয়ক গুলোরে মূল আসামি করা হতো এবং বলতো যে তারাই সবকিছুর সাথে কি জড়িত। জড়িত, এবং এই সকল ঘটনা হলো কি একই কার্যের। বুঝতে পারছেন রুবেল সাহেব? তাহলে যে সকল ঘটনা একই কার্যের অংশ সেগুলারে বলে হচ্ছে রেস গেস্টি। দেখেন, রিলিভেন্সি অফ ফ্যাক্টস ফর্মিং পার্ট অফ সেম ট্রানজাকশন, কোন ঘটনা যা বিচার্য বিষয় নয় কিন্তু বিচার্য বিষয়ের সাথে এমন ভাবে সংযুক্ত, আন্ডারলাইন করবেন, যা একই কাজের অংশ। যে তাদের বিরুদ্ধে ওই মূল যে অভিযোগ সেটা হলো যে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, বাট সে বিভিন্ন জায়গায় হামলা চালাইছে, অন্যান্য জায়গায় বিভিন্ন জায়গায় সরকারি সম্পত্তির কি করছে, ক্ষতি করছে। যদিও তারা ওই 5 জন বা এই 7 জন সব জায়গায় ছিল না, বাট ধরে নেওয়া হবে এই মূল বিচার্য বিষয়ের সাথে ওই ঘটনাগুলো কি প্রাসঙ্গিক। যে একই কার্যের অংশ হিসেবে ঘটেছিল সেগুলো প্রাসঙ্গিক, সেগুলো একই সময়ে এবং স্থানে, যা বিভিন্ন সময় বা স্থান সময়ে সংঘটিত হোক না কেন। এখন আমরা চলে আসি যে সংগঠিত ব্যাপার নীতি বা প্রিন্সিপাল অফ রেস গেস্টি। এখানে একটা জিনিস একটু খেয়াল রাখেন, রেস গেস্টি শব্দটা 6 ধারায় আপনি বাটি চালান চালান দিয়ে তল্লাশি করলে একবারও পাবেন না। এবং একটু লিখে রাখেন, যদিও পরে লেখা আছে, যে রেস গেস্টি শুধুমাত্র ফৌজদারি মামলার ক্ষেত্রেই প্রযোজ্য। রেস গেস্টি নীতিটি কোন মামলায় প্রযোজ্য? ফৌজদারি। রেস গেস্টি নীতিটি শুধুমাত্র ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য। এবং এই শব্দটা রেস গেস্টি, রেস গেস্টি এটা এটা আপনার কোন ধরনের মামলার ক্ষেত্রে প্রযোজ্য? ফৌজদারি। জি। তো একটু যদি পড়ি, এবং এই রেস গেস্টি শব্দটা 6 ধারায় কয়বার আসছে? করো না। একবারও আসেনি। তো পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসতে পারে যে সংগঠিত ব্যাপার নীতি বা রেজগেস্টি নীতি সাক্ষ্য আইনের কত ধারায় প্রতিফলিত হয়েছে? 6 ধারায়। রেজগেস্টি শব্দটা কয়বার আছে? একবারও না। একবারও না। রেজগেস্টি কোন ধরনের মামলার ক্ষেত্রে প্রযোজ্য? শুধু কোন ধরনের? ফৌজদারি। জি। তো দেখেন 6 ধারায় রেজগেস্টি নীতিটি কি সেটা উল্লেখ করা হয়েছে, এবং গোল দিবেন 7, 8, 9 এবং 14 ধারায় ব্যাখ্যা করা হয়েছে। 7, 8, 9 এবং 14 ধারা, মানে এই নীতিটা আছে 6 ধারায়, বাট বিস্তারিত ব্যাখ্যা করছে কোন কোন ধারায়? 7, 8, 9 ও কত? 14 ধারায় ব্যাখ্যা করা হয়েছে। মানে এই রেস গেস্টির নীতিটা জাস্ট যদি ধরি আমরা, সংজ্ঞা দিছে হচ্ছে 6 ধারায়, বাট এটারে বিস্তারিত ভাবে ব্যাখ্যা করছে 7 ধারায়, 8 ধারায়, 9 ধারায় আর কত ধারায়? 14 ধারায়। ধন্যবাদ। সংগঠিত ব্যাপার বা রেস গেস্টি যে সকল বিষয়কে বোঝায় সেগুলো একই কার্যের বা সেম ট্রানজাকশন অংশ গঠন করে। ক খকে ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। ক খকে কি দিয়ে আঘাত করছে? ছুরি দিয়া। এখানে গুরুতর জখম করা হলো প্রধান কার্য। যে অমুক অমুকের আঘাত করছে, এটা হলো কি অপরাধ? প্রধান কার্য। ঘটনার আগে বা পরে ক ও ক্ষয়ে বা যে সকল ব্যক্তিরা ঘটনাস্থলে উপস্থিত ছিল তারা যে কথা বলেছে বা যা করেছে সেইগুলো উক্ত ঘটনার অংশ, এবং সেইগুলো 6 ধারায় প্রাসঙ্গিক। বুঝেন কিনা? ধরেন আমরা যেখানে পড়তেছি সামনে ব্যাডমিন্টন কোর্ট আছে, তো ব্যাডমিন্টন কোর্টে দেখা গেলো এই আলামিন আর রুবেল ওরা খেলতে গেছে। তো খেলতে গিয়ে ওখানে খেলা নিয়ে আলামিন আর রুবেল মোটামুটি একটা ছোটখাটো হাতাহাতি হয়ে গেছে। তাহলে এবং আলামিন ঘুষি দিয়ে রুবেলের নাক ভেঙে ফেলছে। তাহলে বিচার্য বিষয় হলো আলামিন রুবেলে গুরুতর আঘাত করছে কিনা। কিন্তু এই আঘাতের আগে বা পরে যখন আমরা পড়ছিলাম, যখন কোন কোন বিষয় নিয়ে কথাটা তা বলছিলাম, এই সবগুলা বিষয় হচ্ছে কি একই কাজের অংশ, বা এই ঘটনাগুলোকে বলে প্রাসঙ্গিক বিষয়। বুঝতে পারছেন? তো এগুলা 6 ধারায় প্রাসঙ্গিক। তো জেনে রাখা ভালো, আমরা একটু জেনে রাখা ভালোতে আসি। সাক্ষ্য আইনের 6 ধারায় সংগঠিত ব্যাপার নীতিটি আলোচনা করা হয়েছে। রেস গেস্টি নীতিটি শোনা সাক্ষ্যের একটি ব্যতিক্রম, আন্ডারলাইন করেন। সাধারণ নিয়ম হলো শোনা সাক্ষ্য হেয়ার্স এভিডেন্স সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য না, কিন্তু যখন এটা রেস গেস্টি বা একই কাজের অংশ, ফ্রম পার্ট অফ সেম ট্রানজাকশন, তখন উক্ত শোনা সাক্ষ্য সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য। তো আমরা শোনা সাক্ষ্য আসলে কাকে বলে একটু আলোচনা করি। যে যখন কোনো ব্যক্তি
মানে মুখ দিয়ে যা বলে আদালতে সাক্ষ্য প্রদান করে সেটা বলে মৌখিক সাক্ষ্য। মৌখিক সাক্ষ্য হলো দুই প্রকার, একটা হলো প্রত্যক্ষ সাক্ষ্য আর একটা হলো শোনা সাক্ষ্য বা পরোক্ষ সাক্ষ্য। প্রত্যক্ষ সাক্ষ্য হলো সে যা দেখেছে সেই সম্পর্কে যে বিবৃতি দিবে, যে সে দেখেছে রুবেল ডিপজলকে হত্যা করেছে, এটা হলো প্রত্যক্ষ সাক্ষ্য। মৌখিক সাক্ষ্য, এবং যেহেতু রুবেল সরাসরি দেখেছে, মানে যেহেতু ওই লোকটা সরাসরি দেখেছে রুবেল হত্যা করেছে, তাই এটা হলো প্রত্যক্ষ সাক্ষ্য। কিন্তু শোনা সাক্ষ্য কখন? যখন ওই লোকটা বলতেছে, যে বিথিকা বলতেছে যে আমি আরেক দাদার কাছে শুনছি, ওই দিন আমি পড়তে যাই নাই, আরেক দাদা ছিল, দেখছে রুবেল আর আলামিন মারামারি করছে। তাহলে বিথিকা এই যে সাক্ষ্যটা প্রদান করতেছে, এটা কি সাক্ষ্য? শোনা সাক্ষ্য। তো এখন আমরা পড়ছিলাম এই যে হেয়ারস এভিডেন্স, এটা 60 ধারায় গ্রহণযোগ্য না, বাট তিনটা ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য। আপনাদের মনে আছে কিনা? একটা ছিল হলো 6 ধারা রেস গেস্টি, তারপরে হলো অ্যাডমিশন কনফেশন 17 থেকে 31, আর ছিল 32 ও 33 ধারা। এই ক্ষেত্রগুলোতে শোনা সাক্ষ্য গ্রহণযোগ্য। তো এখন আমরা চলে আসলাম 6 ধারার ক্ষেত্রে বা রেস গেস্টি নীতির ক্ষেত্রে শোনা সাক্ষ্য গ্রহণযোগ্য। এখন 6 ধারার ক্ষেত্রে শোনা সাক্ষ্য গ্রহণযোগ্য, বাট ইনার একটা উদাহরণ দিয়ে বলা উচিত ছিল যে 6 ধারার ক্ষেত্রে কিভাবে গ্রহণযোগ্য। উদাহরণটা এখানে নাই। 6 ধারার ক্ষেত্রে কিভাবে গ্রহণযোগ্য? ধরেন উদাহরণস্বরূপ, আচ্ছা আপনি যেহেতু 2 মিনিট নষ্ট করতেই যাচ্ছেন, বলেন উদাহরণ দেন দেই শুনি। সারা বলেন। বাংলাদেশে একবার সিরিজ হামলা হয়েছে। হ্যাঁ। এই 64টা ডিস্ট্রিক্টে যে সিরিজ হ্যাঁ। হামলাটা হলো, হ্যাঁ। এটা আমরা রেজিস্টার আনতে পারি। অ্যারেস্ট আনলেন, বাট শোনা সাক্ষ্য কিভাবে, কে কার কাছ থেকে শুনছেন, এটা মিলান। স্যার এই সোনা সাক্ষ্য যদি আপনি রেজিস্টার আনতে চান, হুম। তাহলে স্যার সোনা সাক্ষ্য রেজিস্টার আনতে চাইলে এই এই রেজিস্টার সোনা সাক্ষ্য সেই সাক্ষ্য হবে যেটা ডেঞ্জারাস সাক্ষ্য। সেটা হলো কিরকম? এটা যদি আপনারা এটা কি চাকরি চাই যে আমি আমি শুনেন, আমার প্রশ্নের উত্তর দেন। শোনা সাক্ষ্য তো আমরা জানি যে একজন ব্যক্তি নিজে সরাসরি দেখি না আর একজনের কাছ থেকে শুনছে, তাহলে রেস গেস্টির সাথে কে কার কাছ থেকে শুনছেন, এটা উদাহরণ দেন আমাদের। যেটা আছে যে, যেমন ওই যে বলেন যে আমি সোনা সাক্ষ্য বলতে আচ্ছা রেস গেস্টি তো আমি জানি, আমার না। ক্ষেত্র আছে না, আমি, হ্যাঁ, ওই তিনটে ক্ষেত্রের মধ্যে যদি পড়ে, পরে কিভাবে একটা উদাহরণ দেন। রেস কেসটির ওই যে শোনা সাক্ষ্য কিভাবে সম্পৃক্ত এটা এটা উদাহরণ দেন, এটা উদাহরণ দেন। আমি তো সেটাই বলতে হ্যাঁ বলেন। আমি 32 ধারা আনতে পারি মৃত্যুকালীন ঘোষণা। মৃত্যুকালীন ঘোষণা তো আলাদাই, সে জায়গায় রেস গেস্ট কেন লাগবে কেন? মৃত্যুকালীন ঘোষণার ক্ষেত্রে তো শোনা সাক্ষ্য প্রাসঙ্গিক, সেটা তো আলাদা বলাই আছে। রেস গেস্টির ক্ষেত্রে কিভাবে প্রাসঙ্গিক সেটা মিলেন। রেস কেস কিন্তু রেস কেসটি সেটা তো আমি বলে দেবো বলেন বলেন। বাংলাদেশে উনি যেটা বললো যে কয়েক জায়গা বিভিন্ন দেশের বিভিন্ন জেলায় হামলা হয়েছে। হ্যাঁ। এখন ধরেন ঢাকায় যে হামলাটা হয়েছে, হ্যাঁ। চট্টগ্রামে একটা হামলা হয়েছে। হ্যাঁ। ধরেন আমি শুনলাম যে হামলা যেটা করছে, ধরেন আরিফ ভাই বিমল ভাই মিলে এটা হচ্ছে হামলা করছে বিভিন্ন জায়গায়। হ্যাঁ। তো আমি শুনলাম যে আরিফ ভাই এই রূপা আমরা করতে ঢাকায়, তো ঢাকায় আরিফ ভাই ফোন দিল যে আপনার কাজ কি হয়েছে, এই আমি এই কাজটাও করতেছি। জি। তো এই যে আমি শুনলাম যে উনি ওই ঢাকায় যে হামলা হয়েছে ধরেন ধরা খাইছে, ধরা খাওয়ার পর আরিফ ভাইয়ের সাথে আমি রূপা আবার দেখলাম যে কথাবার্তা শুনতে, আবার আরিফ ভাই যেখানে সেখানে হামলাটা হয়েছে। আচ্ছা ধন্যবাদ। আর এই হচ্ছে বিষয়। আলামিন সাহেব সঠিক। বিষয়টা এরকম, ধরেন যে সমন্বয়ক, ধরেন আমি যদি এইভাবে ধরি যে সমন্বয়ক সার্জিস আলম সে আছে ঢাকা, আসনাত আব্দুল্লাহ সে আছে চট্টগ্রাম, বিথিকা বিশ্বাস সে আছে গোপালগঞ্জ, আরিফ বিশ্বাস সে আছে খুলনা, এরা সবাই সমন্বয়ক। তো এখন যখন বিথিকা বিশ্বাস গোপালগঞ্জ থেকে খোঁজ নিচ্ছে যে আরিফ দাদা খুলনার ঘটনাকে আপনি ঘটাইছেন, পাশ দিয়ে আবার মাসুদ শুনতেছে। তো মাসুদ আবার আহ বিথিকা তো কথা টথা বলার পর মাসুদ যে বলতেছে যে আরিফ দাদাও ঘটনা ঘটাই ফেলছে আর আমিও তো ওই জায়গা ঘটাচ্ছি। তাহলে এই জায়গা মাসুদ কিন্তু অ্যাকচুয়ালি দেখে নাই যে আরিফ কি আসলে ঘটাইছে কিনা, মাসুদ এটা শুনলো কার কাছ থেকে? বিথিকার কাছ থেকে। তাহলে এই যে রেস গেস্টি নীতির ক্ষেত্রে শোনা সাক্ষ্য হচ্ছে মানে শোনা সাক্ষ্য প্রাসঙ্গিক, মানে শোনা সাক্ষ্য গ্রহণযোগ্য, অন্য কোনো ক্ষেত্রে তো গ্রহণযোগ্য ছিল না। এটা একটা উদাহরণ। আর একটা উদাহরণ হচ্ছে এইভাবে শুনেন, যে আমি যদি এইভাবে বলি যে ধরেন একজন লোক, সে হাজবেন্ড ওয়াইফ ধরেন ঘরের ভিতরে আছে। তো হাজবেন্ড ওয়াইফ ঘরের ভিতরে আছে, তাদের বাসার সামনে একটা দোকান আছে। তো হাজবেন্ড দেখা গেল ওয়াইফ বের হয়েছে ওয়াইফের মনে করেন যে মোটামুটি মানে হাজবেন্ড অত্যাচার করছে আর কি। তো ওয়াইফ বের হয়ে বলতেছে যে অমুক তো আমারে ঘরের ভিতরে আমারে খুবই অত্যাচার করছে। তো এই কথাটা বলছে কার কাছে?
দোকানদার। দোকানদারের কাছে, কিন্তু দোকানদার কি অ্যাকচুয়ালি দেখছে যে আমি অত্যাচার করছে কি করে নাই? তো এটাও হচ্ছে আপনার রেস গেস্টি নীতির মানে যে শোনা সাক্ষ্য এই ক্ষেত্রে প্রাসঙ্গিক। দোকানদার এই ক্ষেত্রে সাক্ষী হিসেবে কাজ করবে, দোকানদার একজন সাক্ষী। দোকানদার যখন সাক্ষ্য দিতে যাবে তখন সে বলবে যে আমি তো দেখি নাই অ্যাকচুয়ালি আঘাত করতে কি করে নাই, বাট উনি যখন ঘর থেকে বের হয়ে আসছিল উনি আমার কাছে বলতেছিল এবং ওনার যে ফিজিক্যাল যে কন্ডিশন সেটা দেখে আমার মনে হয়েছে যে আসলেই তারে মারপিট করছে। বুঝতে পারছেন? তাহলে এই ক্ষেত্রেও দোকানদারের সাক্ষ্য কিন্তু শোনা সাক্ষ্য, বাট এই ক্ষেত্রে শোনা সাক্ষ্যটা কি গ্রহণযোগ্য। তো এটা হলো একটা ওই যে যে কথা বললাম যে রেস গেস্টি নীতির ক্ষেত্রে কিভাবে শোনা সাক্ষ্য গ্রহণযোগ্য। এখন আমরা চলে আসি সাত ধারা। আমরা জানি যে সংখ্যা রেস গেস্টি এটা প্রতিফলিত হয়েছে ছয় ধারায়, বাট ব্যাখ্যা করা হয়েছে সাত, আট, নয় আর কত, 14। জি, তো আমরা ধারা সাথে চলে আসি। ধারা সাত, যে সকল ঘটনা বিচার্য ঘটনার গোল দিবেন উপলক্ষ, কারণ, পরিণাম সেগুলো প্রাসঙ্গিক। মানে মূল যে বিচার্য বিষয় সেটার যে উপলক্ষ, কারণ বা পরিণাম, ফ্যাক্ট হুইচ আর গোল দিবেন অকেশন, কজ আর ইফেক্ট, ইফেক্ট এটা প্রাসঙ্গিক। উপলক্ষ, কারণ, পরিণাম এটা হলো প্রাসঙ্গিক। তো সাক্ষ্য আইনের আহ সাত ধারায় নিম্নলিখিত ঘটনাকে প্রাসঙ্গিক করা হয়েছে যথা: যে সকল ঘটনা যা বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের উপলক্ষ বা কারণ, যে সকল ঘটনা যা বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের কি প্রভাব, আর যে অবস্থার প্রেক্ষাপটে কোনো বিষয় ঘটেছে সেই অবস্থা গঠন করে এমন বিষয়, কোনো কার্য ঘটতে যে বিষয় সুযোগ করে দিয়েছে সেই সকল বিষয়। উদাহরণটা পড়লে বুঝবেন। প্রশ্ন হলো করিম কবিরের নিকট দস্যুতা করেছে কিনা। দস্যুতার আর এক নাম হলো ছিনতাই। প্রশ্ন উঠছে যে করিম কবিরের বাসায় ছিনতাই করছে কিনা। দস্যুতা সংগঠনের পূর্বে কবির তার দখলে টাকা নিয়ে মেলায় গিয়েছিল এবং সে উক্ত টাকা একজন তৃতীয় ব্যক্তিকে দেখিয়েছিল ইত্যাদি প্রাসঙ্গিক। উপলক্ষ কারণ মানে যে দস্যুতার শিকার সে ওই মেলায় যাওয়ার আগে তার এই টাকা বলতেছে, কবির বলতেছে এই দেখো মাসুদ আজকে এই কয় টাকা নিয়ে আসছে, আজকে মেলায় এই কয় টাকা বাজার করবো, বা আজকে মেলায় এই কয় টাকার মেলায় যেন কি খেলে ভাই জুয়া খেলবো, এই যে নিয়ে আসছি। বাট খেলার আগে তো তার কাছ থেকে টাকা পয়সা সব চিন্তাই করে নিয়ে গেছে। তাহলে এই যে যে ঘটনার উপলক্ষ, কারণ বা পরিণাম এই জিনিসগুলো প্রাসঙ্গিক কত ধারায়? সাক্ষ্য আইনের কত ধারায়? সাত ধারায়। তো আমার এইভাবে প্রশ্ন আসবে প্রিলিমিনারিতে যে ওকেশন, কজ আর ইফেক্ট অফ ফ্যাক্ট এই বিষয়গুলো বা উপলক্ষ, কারণ বা পরিণাম এটা প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের কত ধারায়? সাত ধারায়। তো যাই হোক, যেহেতু আজান দিয়েছে নামাজের বিরতি 5-7 মিনিট পরে আবার আমরা শুরু করতেছি। তো সেলফ আমরা সাত ধারায় পড়লাম যে যে সকল ঘটনার উপলক্ষ, কারণ বা পরিণাম এইগুলা প্রাসঙ্গিক সাত ধারায়। এখন আমরা চলে আসি আহ সেলফ প্র্যাকটিসের 7 নম্বর প্রশ্নটা একটু দেখেন। সেলফ প্র্যাকটিসের কোয়েশ্চেন 7 এটা একটু দেখেন যে একটি সশস্ত্র অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য আরিফ অভিযুক্ত। তো উক্ত অভ্যুত্থানের সময় এক্স নামক স্থানে জনগণের সম্পত্তি বিনষ্ট করা হয়, ওয়াই নামক স্থানে নিরাপত্তা রক্ষীদের ও অন্যান্য সেনাবাহিনীকে আক্রমণ করা হয় এবং জেড নামক স্থানে সংশোধনাগার ভেঙে অনেক বন্দীকে মুক্ত করা হয়। ধরেন আরিফ সাহেব অভিযুক্ত হচ্ছে যুদ্ধ ঘোষণার জন্য, বাট এক্স নামক স্থানে জনগণের সম্পত্তি বিনষ্ট করা হয়, ওয়াই নামক স্থানে নিরাপত্তা রক্ষীদের আক্রমণ করা হয় এবং জেড নামক স্থানে ওই আপনার যুদ্ধবন্দীদের মুক্ত করা হয়। তো আরিফ শুধুমাত্র এক জায়গায় ছিল, এক্স নামক স্থানে ছিল, কিন্তু ওয়াই ও জেড নামক স্থানে উপস্থিত ছিল না। আরিফের বিচারের ক্ষেত্রে আরিফের বিরুদ্ধে এই যে ঘ উত্তর দেখেন, এক্স ওয়াই জেড নামক স্থানে সংঘটিত ঘটনা প্রাসঙ্গিক হবে যদিও আরিফ কোথায় উপস্থিত ছিল না? সকল জায়গায় উপস্থিত ছিল না। এখন এটা কি বলেন তো? রেস গেস্টি নীতি নাকি? একই যে সকল ঘটনা একই কাজের অংশ, তাতে এমন না যে ওই সকল ঘটনা এক সময় এক জায়গায় একই ব্যক্তি কর্তৃক হোক বা না হোক। না, এক সময় ঘটার দরকার নাই, বিভিন্ন সময়ও ঘটতে পারে। একই জায়গায় ঘটার দরকার নাই, বিভিন্ন সময় ঘটতেও পারে। এই যে দেখেন ব্যাখ্যাটা একটু যদি পড়ি, যে যেহেতু সশস্ত্র অভ্যুত্থানের অংশ হিসেবে এক্স ওয়াই এবং জেড নামক স্থানে বিভিন্ন ঘটনা ঘটানো হয়েছে, তাই আরিফের বিচারের ক্ষেত্রে আরিফের বিরুদ্ধে উক্ত সকল ঘটনা একই কাজের অংশ হিসেবে রেস গেস্টি নীতি অনুযায়ী প্রাসঙ্গিক হবে।
উক্ত সকল ঘটনার ক্ষেত্রে আরিফ উপস্থিত ছিল কিনা বা সক্রিয় অংশগ্রহণ করেছিল কিনা তা বিবেচ্য বিষয় না, বা উক্ত ঘটনার সময় একই স্থানে এবং একই সময়ে সংঘটিত হয়েছে কিনা তা বিবেচ্য বিষয় না। তো আমরা 8 নম্বরে চলে আসি। দেখেন, সাক্ষ্য আইনের অধীনে রেজগেস্টি নীতি প্রযোজ্য হয় কোন ধরনের মামলার ক্ষেত্রে? শুধুমাত্র কোন ধরনের মামলা? ফৌজদারি মামলা। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 10 নম্বরটা একটু দেখি, যে প্রশ্ন হলো ক খকে বিষ প্রয়োগে হত্যা করেছে কিনা। বিষ ক্রিয়ার লক্ষণ দেখা দেওয়ার পূর্বে ক্ষয়ের স্বাস্থ্যের অবস্থা এবং ক্ষয়ের অভ্যাস যা কয়ের জানা ছিল এবং যার ফলে বিষ প্রয়োগের সুযোগ সৃষ্টি হয়েছিল, এইগুলো প্রাসঙ্গিক ঘটনা। তবে সাক্ষ্য আইনের কত দাঁড়ায়? ড্যাশ দাঁড়ায়। ওই যে উপলক্ষ, কারণ, পরিণাম। উপলক্ষ, কারণ, পরিণাম। ধরেন কত বিষ খাওয়াইছে কারে? খকে। এখন ক জানে যে খ প্রতিদিন কোর্টের কাছে একটা নির্দিষ্ট দোকান থেকে চা পান করে, তাহলে সে ওই চা ওয়ালাকে যায় ধরছে যে অমুক যখন আগামীকাল এসে চা দিবে, তুমি তার চার ভিতরে কি দিয়ে দেবা? বিষ দিয়ে দেবা। তো এই যে উপলক্ষ, এটা প্রাসঙ্গিক কত দাঁড়ায়? সাত ধারায়। সাক্ষ্য আইনের 7 দাঁড়ায়। ধন্যবাদ। 11 নম্বরটাও একটু দেখেন, যে প্রশ্ন হলো আরিফ আরিফ বিথিকাকে বিষ প্রয়োগ করে হত্যা করেছে কিনা। এক্ষেত্রে নিম্নলিখিত কোনটি বিচার্য বিষয় হবে না? বিচার্য বিষয় যে বিষ ক্রিয়ার লক্ষণ দেখা দেওয়ার পূর্বে বিথিকার স্বাস্থ্যের অবস্থা, বিথিকার অভ্যাস যা আরিফের জানা ছিল, যে ঘটনার ফলে বিষ প্রয়োগের সুযোগ সৃষ্টি হয়েছিল, আরিফের খারাপ চরিত্র। আরিফের খারাপ চরিত্র, এটা কিন্তু বিচার্য বিষয় হবে না। জি। তো আমরা চলে আসি ধারা 8। অভিপ্রায় প্রস্তুতি, পূর্ববর্তী ও পরবর্তী কার্যসমূহ। মোটিভ, প্রিপারেশন এন্ড প্রিভিয়াস অর সাবসিকুয়েন্ট কন্ডাক্ট। কি কি? অভিপ্রায়, প্রস্তুতি এবং পূর্ববর্তী ও পরবর্তী কার্যসমূহ। এইগুলা প্রাসঙ্গিক হলো সাক্ষ্য আইনের কত ধারায়? 8 ধারায়। দীর্ঘদিন যাবৎ পরিকল্পনা করতেছেন যে অমুকরে দেখা গেলে হত্যা করবেন, এই যে দীর্ঘদিন যাবৎ যে আপনার পূর্ব পরিকল্পনা, অভিপ্রায়, এটা প্রাসঙ্গিক কত ধারায়? 8 ধারায়। প্রস্তুতি, আপনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অস্ত্র শস্ত্র কিনতেছেন একজনকে হত্যা করার জন্য, বা কোন দোকান থেকে বিষ কিনছেন, একজনকে বিষ প্রয়োগে হত্যা করবেন, এবং তারা কি কি বিষ প্রয়োগে হত্যা করছেন, তাহলে ওই যে দোকান থেকে যে বিষ কিনছেন, এটা প্রাসঙ্গিক কত দাঁড়ায়? 8 দাঁড়ায়। প্রস্তুতি। পূর্ববর্তী বা পরবর্তী কার্য, এটা কি? ধরেন আহ যখন আরাফ খান গরিব ছিল, যখন সে হত্যা মামলার আসামি হয়ে বাংলাদেশ ছেড়ে দুবাইতে চলে গেছে, তখন সে এখন কয়েকশো কোটি টাকার বা কয়েক হাজার কোটি টাকার মালিক। তাহলে আগে যে গরিব ছিল এবং পরে যে বড় লোক হয়েছে, পূর্ববর্তী এবং পরবর্তী কার্য প্রাসঙ্গিক, মানে সে যে আসলেই অপরাধ করছে, এটা প্রাসঙ্গিক কত দ্বারায়? সাক্ষ্য আইনের 8 দ্বারায়। বুঝতে পারছেন? বা 5ই আগস্টের ঘটনা ঘটার পরে অনেক নেতাকর্মী বাড়িতে নাই, তাহলে তারা আসলে এই অপরাধটা করছে, পলাতক, এটা প্রাসঙ্গিক কত দাঁড়ায়? সাক্ষ্য আইনের কত দাঁড়ায়? 8 দাঁড়ায়। বুঝতে পারছেন? এটা হলো পরবর্তী কার্য। পরবর্তী কার্য। জি। তো একটু পড়েন, দেখেন যে মোটিভ, প্রিপারেশন এন্ড প্রিভিয়াস অর সাবসিকুয়েন্ট কন্ডাক্ট, যে কোনো বিষয় যা বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের জন্য অভিপ্রায় বা প্রস্তুতি দেখায় বা গঠন করে, তা প্রাসঙ্গিক। 8 ধারা অনুসারে কোন বিষয় প্রাসঙ্গিক হবে যা কোনো বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক ঘটনা সংগঠনের অভিপ্রায় প্রকাশ করে বা সৃষ্টি করে বা কোনো প্রস্তুতি প্রকাশ করে। 2, মকদ্দমার কোনো পক্ষের পূর্ববর্তী বা পরবর্তী কোনো আচরণ প্রকাশ করে যা মকদ্দমার বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয়কে প্রভাবিত করে বা প্রভাবিত হয়। সুতরাং এটা একটু আন্ডারলাইন করবেন যে সাক্ষ্য আইনের 8 ধারায় গোল দিবেন 3টি বিষয়কে প্রাসঙ্গিক করা হয়েছে। কয়টা? 3টা। কি কি দেখেন? 1 নাম্বার অভিপ্রায় বা মোটিভ। 2 নাম্বার কি? প্রস্তুতি বা প্রিপারেশন। 3 নাম্বার দেখেন পূর্ববর্তী বা পরবর্তী কার্য, প্রিভিয়াস অর সাবসিকুয়েন্ট কন্ডাক্ট। প্রিভিয়াস মানে পূর্ববর্তী, সাবসিকুয়েন্ট মানে কি? পরবর্তী। তো যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে 8 ধারায় কয়টি বিষয়কে প্রাসঙ্গিক করা হয়েছে, কয়টি বিষয়? মোটিভ, প্রিপারেশন, প্রিভিয়াস অর সাবসিকুয়েন্ট কন্ডাক্ট। যেমন দেখেন, যেমন
হত্যার পূর্বে মামলার পক্ষগণের মধ্যে পূর্ব শত্রুতা ছিল, এমন পূর্ব শত্রুতা অপরাধ সংগঠনের অভিপ্রায় প্রমাণে প্রাসঙ্গিক হবে। মানে একজন আর একজনকে হত্যা করছে, তো ওই মামলার বিচারের ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে যে ওনার হত্যা যে করছে তাদের মধ্যে আগে থেকেই কি ছিল, পূর্ব শত্রুতা ছিল। এটা প্রাসঙ্গিক সাক্ষ্যয়নের কত ধারায়, 8 ধারায়। বা খুন করার উদ্দেশ্যে ছুরি ক্রয় করা, বিষ প্রয়োগ করে হত্যার জন্য বিষ ক্রয় করা ইত্যাদি প্রস্তুতি হিসেবে গণ্য হবে। ডাকাতি করার জন্য 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ প্রস্তুতি হিসেবে প্রাসঙ্গিক হবে। জানা গেল যে একদল ডাকাত, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, জানা গেল যে যখন আপনার ডাকাতি অনুষ্ঠিত হয় তার আগে অমুক এলাকার কয়েকজন মুরব্বী ফজরের নামাজের জন্য বা তাহাজ্জুদ পড়ার জন্য উঠছে, তারা মাঠে দেখছিল এতজন লোক এক জায়গায় জড়ো হয়েছে, তাহলে এটা প্রাসঙ্গিক কত ধারায়, 8 ধারায়। জীবনধারায় পরিবর্তন, যেমন অপরাধ সংগঠনের পূর্বে গরিব ছিল কিন্তু অপরাধ সংগঠনের পর সে ধনাঢ্য জীবনযাপন করে। অপহরণ, দস্যুতা, খুনের মামলায় অভিযুক্ত তার পরিচয় গোপন করেছিল বা দেশ ত্যাগ করার চেষ্টা করেছিল, এমন কোন সাক্ষ্য সৃষ্টি করেছিল যা প্রমাণ করে যে সে অন্যত্র ছিল, বা সাক্ষীদের মিথ্যা সাক্ষ্য দিতে প্রবৃত্ত করে ইত্যাদি অভিযুক্ত ব্যক্তির অপরাধ সংগঠনের পরবর্তী আচরণ হিসেবে সাক্ষ্যে গ্রহণযোগ্য। উদাহরণটা একটু পড়ি তাহলে বুঝতে পারবেন। দেখেন উদাহরণটা, দেখেন যে বিথিকাকে খুনের জন্য আরিফের বিচার হচ্ছে। আরিফ চন্দনকে খুন করেছে, তাহলে আরিফ খুন করছে মোট কয়টা বলেন তো? বিথিকারেও করছে, আবার কারে, বিথিকাকেও খুন করছে, চন্দনকেও খুন করছে। বিথিকা জানতো যে আরিফ চন্দনকে খুন করেছে, মানে আরিফ প্রথমটা খুন করেছিল চন্দন রে, তো এই খুনটা দেখে ফেলছে কে, বিথিকা। বিথিকা বিষয়টি জনসম্মুখে প্রকাশ করে দিবে এই হুমকি দেখিয়ে বিথিকা আরিফের নিকট থেকে টাকা আদায়ের চেষ্টা করেছিল। বলছিল, আরিফ দাদা আপনি তো চন্দন রে হত্যা করছেন, আমারে 2 লাখ টাকা দিতে হবে, না হলে আমি কিন্তু সবাই বলে দেবো যে আপনি আসলেই চন্দন রে হত্যা করছেন। আরিফের নিকট হতে বিথিকা কর্তৃক টাকা আদায়ের এই চেষ্টা বিথিকাকে খুনের জন্য আরিফের বিচারে কি হবে, প্রাসঙ্গিক হবে। কারণ এই যে এটা ঘটনার ওই যে আপনার আহ পূর্ববর্তী বা পরবর্তী কার্য বা মোটিভ, প্রস্তুতি, এগুলার ক্ষেত্রে এটা প্রাসঙ্গিক কত ধারায়, 8 ধারায়। তো বিগত বছরের প্রশ্ন যদি আমরা একটু দেখি, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 ড্যাশ ধারায় অপরাধ সংগঠনের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে কত ধারায়, 8 ধারায়। ঠিক আছে, তো আমরা 3 নম্বরে একটু চলে আসি। অপরাধ সংগঠনের পর আসামির পলায়ন, অ্যাবসকন্ডিং অফ দ্য অ্যাকিউজড। আসামির কি বলেন, পলায়ন, মানে সংগঠনের পর সে পলায় চলে গেছে। তো সাক্ষ্য আইনের কত ধারায় প্রাসঙ্গিক, এটা হলো পরবর্তী কার্য নাকি, কত ধারায়, 8 ধারায়। তো এটা একটু দেখেন 4 নাম্বারটা, যে বদরুলকে বিষ প্রয়োগ করে হত্যার জন্য অমিতের বিচার হচ্ছে। বদরুলের মৃত্যুর পূর্বে বদরুলকে যে বিষ প্রয়োগ করা হয়েছিল অমিত সেই অনুরূপ বিষ সংগ্রহ করেছিল। মানে বদরুলের মৃত্যুর পূর্বে জানা গেছে অমিত এই ধরনের বিষ একটা দোকান থেকে নিয়েছে। তো বিষ সংগ্রহ করা দ্য এভিডেন্স অ্যাক্টের কোন ধারায় প্রাসঙ্গিক হবে, 8 ধারা। তো 8 ধারা হলো যে পূর্ববর্তী কার্য বা প্রস্তুতি। ঠিক আছে, বিষ সংগ্রহ করা তো এক ধরনের প্রস্তুতি না, প্রস্তুতি। যদি এখানে বিষ খাওয়াই তখন 7 দ্বারা কারণ পরিণাম, জি। ধারা 9 আসি, দেখেন প্রাসঙ্গিক বিষয় ব্যাখ্যা করার জন্য যে বিষয়গুলো প্রয়োজন। প্রাসঙ্গিক বিষয় ব্যাখ্যা করার জন্য যে বিষয়গুলো প্রয়োজন, ধরেন এতক্ষণ আমরা জেনেছি যে বিচার্য বিষয় ব্যাখ্যা করার জন্য যা যা দরকার সেটাকে বলে কি, প্রাসঙ্গিক বিষয়। এখন 9 ধারায় বলতেছে যে প্রাসঙ্গিক বিষয় ব্যাখ্যা করার জন্য যা যা দরকার এটাও প্রাসঙ্গিক। এটা বলছে কত ধারায়, 9 ধারায়। একটা ভালো উদাহরণ দেই, দেখেন আরিফ সাহেব একজন ব্যক্তিকে হত্যার দায়ে অভিযুক্ত, ওনার বিরুদ্ধে মামলা হয়েছে। তো যেদিন মামলা হয়েছে তারপর থেকে উনি বাড়ি ছাড়া, মানে পলায়ন করছে। তো এই যে যে উনি যে পলায়ন করেছে এটা প্রাসঙ্গিক কত দাঁড়ায়, কত দাঁড়ায়, 9 ধারা না, 8 ধারায়। পরবর্তী কার্য, পরবর্তী কার্য একটু আগে বললাম না,
যে পলায়ন করেছে, এটা প্রাসঙ্গিক কত দাঁড়ায়? 8 ধারায় স্যার 8। আচ্ছা এখন শুনেন, আচ্ছা এখন শুনেন যে এখন আরিফ সাহেব যদি ওই মামলায় বলে, মানে আরিফ সাহেবকে জিজ্ঞাসা করা হলো যে আরিফ সাহেব, যে আপনি যে আসলেই অপরাধী, ধরেন রাষ্ট্রপক্ষ বলতেছে যে আপনি যে আসলেই অপরাধী সেটা প্রমাণিত হচ্ছে কিভাবে, কারণ মামলার পর থেকে আপনি বাসায় নেই, পলায়ন করেছেন, তো আপনি আসলেই অপরাধী এটা প্রমাণ করে সাক্ষ্য আইনের কত ধারায়? 8 ধারায় প্রাসঙ্গিক। বুঝতে পারছেন? এখন আরিফ সাহেব বলতেছে যে আমি ঘটনা সংঘটনের দিন, মানে সরি, আরিফ সাহেব বলতেছে যে আমি বাসায় ছিলাম না, কথা সত্য, বাসায় ছিলাম না কি, কথা সত্য, বাট আমি ওই জায়গায় গেছিলাম চিকিৎসা করার জন্য, আমি পলাই নাই। আমি ওই জায়গায় যে গেছিলাম, এই যে দেখেন আমি চেন্নাইয়ের অমুক হসপিটালে ছিলাম, আমি অপারেশন করাইছি, এই যে চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র। তাহলে 8 ধারার বিষয়টা প্রমাণ করতেছি যে বিষয়ের মাধ্যমে, মানে প্রাসঙ্গিক বিষয় প্রমাণের জন্য যা যা দরকার সেটাও প্রাসঙ্গিক। এটা হলো কত ধারায়? 9 ধারায়। বুঝতেন? জি সে স্যার। বলল আমি ছিলাম, আমি চেন্নাইতে গেছিলাম, ঠিক আছে, আমি কিন্তু আমি 8 ধারায় আপনারা যে অপবাদ আমারে দিচ্ছেন আমি বলাই নাই, আমি কেন গেছিলাম তার যৌক্তিক কারণও আমার আছে। তো আরিফ সাহেবের এই কথাটা প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের কত ধারায়? 9 ধারায়। বুঝতেন? তো একটু যদি পড়ি দেখেন যে প্রাসঙ্গিক বিষয় ব্যাখ্যা করার জন্য যে বিষয়গুলো প্রয়োজন, দেখছেন, facts necessary to explain or introduce relevant facts। তো একটু যদি পড়ি যে প্রাসঙ্গিক বিষয় বা বিচার্য বিষয় ব্যাখ্যা বা পরিচিত করার জন্য যে বিষয়গুলো প্রয়োজন, সেই বিষয়গুলো 9 ধারায় সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক করা হয়েছে। এটা দেখা গিয়েছিল যে চুরির জন্য অভিযুক্ত এ চুরিকৃত সম্পত্তি বি কে দিচ্ছে, মানে এ একজন ব্যক্তি, তার বিরুদ্ধে মামলা হয়েছে চুরির মামলা। কি মামলা হয়েছে বলেন? চুরির মামলা। তো সে ওই যা চুরি করছে এই চুরিকৃত সম্পত্তি দিছে বি কে, যে তুমি এই জিনিসটা, মোবাইলটা চুরি করছি, তুমি এই মোবাইলটা রাখো। উক্ত সম্পত্তি বি এর স্ত্রীকে দিচ্ছে, বি আবার ওই জিনিসটা নিয়ে দিচ্ছে কার স্ত্রীকে? এর স্ত্রীকে, মানে যে চুরি করছে তার স্ত্রীকে গিয়ে দিচ্ছে যে আপনারে রাখতে বলছে, আপনারে আপনার হাজবেন্ড রাখতে বলছে। যখন বি এটা হস্তান্তর করে তখন বি বলে যে এ বলেছে তুমি এটা লুকিয়ে রাখো, মানে বি এসে বলতেছে যে আরিফ ভাই বলছে আপনি লুকিয়ে রাখবেন এটা। বি থেকে এসে বলতেছে আরিফ দাদা দেশে আমার কাছে, কিন্তু উনি তো দিদি বলছে কারে? আপনারে। এবং আরিফ দাদা আমারে বলে দিছে যে আপনি এটা কি রাখবেন, লুকিয়ে রাখবেন। তো এখানে মূল আসামি কে? আরিফ। তো এখানে চুরির ঘটনা ব্যাখ্যা করার জন্য ব্যাখ্যামূলক বিষয় বা এক্সপ্লানেটরি অফ ফ্যাক্টস হিসেবে বিথিকার বক্তব্যটি প্রাসঙ্গিক। মানে বিথিকা যদি চুরির মামলায় বিথিকা যে বক্তব্যটা যদি দেয় যে আরিফ ভাই আমারে দিছিল এবং উনি বলছিল ওনার ওয়াইফকে লুকিয়ে রাখতে, তাহলে বিথিকার এই বক্তব্যটা প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের কত ধারায়? 9 ধারায়। কত ধারায়? 9 ধারায়। আর এটা মনে না রাখতে পারলে ওইভাবে মনে রাখবেন যে একজন পলায়ন করছে, এটা প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের 8 ধারায়। বাট যে পলায়ন করছে সে যদি বলে যে আমি আসলে পলাই নাই, আমি অন্য কারণে ছিলাম, ব্যাখ্যা ছিল, ওইটা আবার প্রাসঙ্গিক কত ধারায়? 9 ধারায়। জি তাই। জি স্যার, বুঝছি স্যার। বলাই নেই, সেটা প্রমাণ করাটাও প্রাসঙ্গিক 9 ধারায়। জি জি। স্যার এটা তো 8 ধারা 9 ধারা আমি সবচেয়ে ভালো বুঝছি স্যার। জি, আপনি কি কিছু বলতে চান? না আমি বলছি স্যার 8 ধারা 9 ধারা আমি সবচেয়ে ভালো বুঝছি স্যার। ও আচ্ছা, বুঝতে পারছি, আপনার জীবনের সাথে মিলে গেছে। জি, ঠিক আছে, আর বাকিটা প্রকাশ করলাম না। দেখেন, তো বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় যে অনুমান প্রদান করে তার সকল ঘটনা বা যে সকল ঘটনা সমর্থন করে বা খণ্ডন করে সেই সকল ঘটনা প্রাসঙ্গিক। আচ্ছা, তো আমাদের সাক্ষ্য আইনের 9 ধারায় আর একটা বিষয় আলোচনা করছে, সেটা হলো হচ্ছে আপনার টিআইপি, টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড আসতেছি, সেটা যে সকল ঘটনা কোনো, এটা আন্ডারলাইন করেন, ব্যক্তি বা বস্তুর পরিচয় শনাক্ত করে তার 9 ধারায় প্রাসঙ্গিক। যে সকল ঘটনা কোনো ব্যক্তি বা কি বস্তুর পরিচয় শনাক্ত করে সেটা 9 ধারায় প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক ঘটনা যে সকল স্থানে বা সময়ে সংঘটিত হয়েছে সে সকল স্থান বা সময়ে
যে সকল ঘটনা নির্ধারণ করে তা প্রাসঙ্গিক। আচ্ছা, আমরা চলে আসি সরাসরি কোনটা। 3 নম্বর টিআইপি। না না 3 নম্বর হ্যাঁ, ওটাই টিআইপি, আপনার উদাহরণে আসতেছি। টেস্ট আচ্ছা দেখেন, আমরা চলে আসি শনাক্তকরণ প্যারেড বা টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড, টিআইপি। শনাক্তকরণ প্যারেড মানে হলো যে সাক্ষী কর্তৃক, সাক্ষী বা বাদী কর্তৃক কোনো বস্তুকে বা কোনো ব্যক্তিকে শনাক্ত করা। ধরেন বাংলা সিনেমায় শনাক্তকরণ প্যারেড হয়। বাংলা মিস্টার বিনের একটা পর্ব ছিল, মিস্টার বিনের একটা ভিডিও ক্যামেরা হারাই গেছে। হারাই যাওয়ার পরে সে থানায় এসে অভিযোগ করছে, অভিযোগ করার পর কয়েকজন রে থানায় হাজির করছে, এক জায়গায় দাঁড় করাইছে। তখন মিস্টার বিন বলতেছে যে তুমি শনাক্ত করো কে তোমার মোবাইল, কে তোমার ভিডিও ক্যামেরা নিয়েছে। তো মিস্টার বিন রে এই যে শনাক্ত করতে বলতেছে, এটারই কি বলে, টিআইপি বা টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড। হ্যাঁ আসতেছি, জি জি, মজনু। দেখেন মজনু আসতেছি, সেটা জি এই যে উদাহরণে আছে। জি আচ্ছা, যাই হোক, তো শুনেন, তো এটা হলো যে আমাদের ওই অনেক সময় ধরেন আপনার মোবাইল হারাই গেছে, আপনি থানায় গিয়ে অভিযোগ জানাইছেন বা মামলা করছেন, মামলা করার পরে আইফোন দেখা গেলো 15 Pro Max 5টা পাইছে তারা। এখন আপনার কোনটা ওখানে নিয়ে আসলে আপনারা শনাক্ত করতে বলছে, তখন আপনি আপনার যে ওই যে মোটামুটি যা যা আছে এগুলা দিয়ে যদি শনাক্ত করতে পারেন, এটার এই বলে কি টিআইপি বা শনাক্তকরণ প্যারেড। তো টিআইপি এর মাধ্যমে কি কি শনাক্ত করা যায়, বস্তু অথবা ব্যক্তি। তো একটু পড়ি যে সাক্ষ্য আইনের 9 ধারায় শনাক্তকরণ প্যারেড বা টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেডকে সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক করা হয়েছে। অপরাধের সাথে সম্পর্কিত গোল দিবেন সম্পত্তি বা ব্যক্তির পরিচয় শনাক্ত করার একটি পদ্ধতি হলো শনাক্তকরণ প্যারেড বা টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড। যে সকল ঘটনা কোনো ব্যক্তির পরিচয় শনাক্ত করে সেই সকল ঘটনাও 9 ধারায় প্রাসঙ্গিক। যেমন একটি সারিতে দাঁড়িয়ে থাকা অনেক ব্যক্তিদের মধ্য থেকে একজন আসামিকে সাক্ষী কর্তৃক শনাক্ত করা। শনাক্ত এটা এই শনাক্তটা কে করবে, সাক্ষী করবে, ঠিক আছে। শনাক্তকরণ পদ্ধতি বা আইডেন্টিফিকেশন টেস্ট ব্যবহার করা হয় যেন সাক্ষী অপরাধের সাথে সম্পর্কিত কোনো সম্পত্তি শনাক্ত করতে কি হয়, সক্ষম হয়। কোনো সম্পত্তি বলছে দেখছেন, আর অপরাধের সাথে সম্পর্কিত ব্যক্তিকে যেমন আসামিকে শনাক্ত করতে কি হয়, সক্ষম হয়। এখানে একটা উদাহরণে যদি আমরা চলে আসি, যে খুনের মামলায় বেঁচে যাওয়া একমাত্র শিশুর বক্তব্য যে 3জন আক্রমণকারী তার পিতা বা মাতাকে জখম করেছিল। বাংলা সিনেমায় যেটা হয় আর কি, ওটা আসলে আসলে টিআইপির মতোই, বাট বিষয়টা অনেকটা এরকম যে ছোটবেলায় বাবা মারে মেরে ফেলছে, পরে বাচ্চাটা একসময় পলাইয়া অন্য জায়গায় গেছে, বড় হয়ে ধরেন সে জসিম হয়েছে বা মান্না হয়েছে, এরপরে দীর্ঘদিন যাবৎ কাজ করার পরে হঠাৎ ওই অপরাধীদের মধ্যে ওই তারে দেখে তার পুরাতন স্মৃতি কি মনে উঠছে। তো যদি এরকম হয় যে সে পুলিশের কাছে গিয়ে অভিযোগ জানালো, পুলিশ কয়েকজন রে সিরিয়ালি দাঁড় করায় বললো যে বাবা তোমার পিতামাতাকে হত্যা করছে কে। হ্যাঁ, তো ছেলেকে যদি কয়েকজনকে ডেকে বলে যে তোমার পিতামাতাকে কে হত্যা করছে বলো, তো সেও শনাক্ত করতে পারে। তো শনাক্তকরণ পদ্ধতি ব্যবহার করে শিশুটি যে আসামিকে শনাক্ত করেছে তার সত্যতা নির্ধারণ করা যেতে পারে। বা দেখেন, একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, এটা সত্য ঘটনা, দেখেন সে এক ব্যক্তি দ্বারা ধর্ষিত হয় ওই যে কুড়িল বিশ্ব রোড এলাকায়, অথবা অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করার পর উক্ত ছাত্রী দ্বারা শনাক্ত করা হলে উক্ত ছাত্রী গ্রেফতারকৃত ব্যক্তিকে ধর্ষক হিসেবে চিহ্নিত করে, ধর্ষকের নাম হলো মজনু। এটা প্রাসঙ্গিক। এই ধর্ষকের নাম আসলেই মজনু, এই 3-4 বছর আগের ঘটনা আর কি। না ওই যে সে দেখেন, তো আমরা একটু পড়ি যে তাহলে রেস গেস্টি আছে 6 ধারায়, আর এটা ব্যাখ্যা করা হয়েছে 7, 8, 9 আর কত 14। তার ভিতর 7 আমরা পেলাম উপলক্ষ কারণ পরিণাম প্রাসঙ্গিক, 8-এ পেলাম কি কি অভিপ্রায় প্রস্তুতি পূর্ববর্তী বা পরবর্তী কাজ, এটা পেলাম কি 8। 9-এ পেলাম যে আপনার প্রাসঙ্গিক বিষয় প্রমাণ করার জন্য যা যা দরকার সেটাও প্রাসঙ্গিক। কত ধারায়, 9 ধারায়। বা 9 ধারার আরেক নাম হচ্ছে কি টিআইপি বা টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড। এবং টিআইপির মাধ্যমে কি কি শনাক্ত করা হয়। আচ্ছা, একটা মজার বিষয় বলি যে আপনি 9 ধারা যদি 9 ধারা গিয়ে পড়েন, ওখানে
ধারার ভিতরে কিন্তু টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড শব্দটা নাই। জি, তো আমরা চলে আসি ধারা 10। অভিন্ন অভিপ্রায়ের লক্ষ্যে ষড়যন্ত্রকারী দ্বারা কোনো কাজ করা বা বলা, থিংস সেইড অর ডান বাই কনস্পাইরেটর ইন রেফারেন্স টু কমন ডিজাইন। কমন ডিজাইন শব্দটা গোল্ডেন। কমন ডিজাইন মানে কমন ডিজাইন বলতে এখানে অভিন্ন অভিপ্রায় বোঝানো হয়েছে, যেটাকে দণ্ডবিধিতে বলা হয়েছে কমন ইন্টেনশন। কমন ইন্টেনশন দণ্ডবিধির 34 ধারা অনুসারে 2 বা ততোধিক ব্যক্তি পূর্ব পরিকল্পনা অনুসারে যদি কোনো অপরাধ সংগঠন করে তাহলে সবাই সমানভাবে দায়ী হবে। এটা আছে দণ্ডবিধির কত 34। এই অভিন্ন অভিপ্রায়ের যে নীতিটি, এই নীতিটি পরীক্ষায় প্রশ্ন আসে যে অভিন্ন অভিপ্রায় নীতিটি সাক্ষ্য আইনের কত ধারায় আলোচনা করা হয়েছে, কত ধারায়? 10 ধারায়। তো দেখেন, যখন 2 বা ততোধিক ব্যক্তি কোনো অপরাধ সংগঠনের জন্য, আন্ডারলাইন করবেন, ষড়যন্ত্র করে, কয়জন ব্যক্তি? 2 বা ততোধিক ব্যক্তি, এবং সেই অভিন্ন অভিপ্রায়ের লক্ষ্যে ষড়যন্ত্রকারীদের দ্বারা কোনো কিছু করা, বলা বা লেখা হলে সেগুলো ষড়যন্ত্র এবং অভিন্ন অভিপ্রায় প্রমাণের জন্য প্রাসঙ্গিক হবে। ষড়যন্ত্রের মামলায় সাধারণ অভিপ্রায় প্রমাণ করতে সাক্ষ্যের গ্রহণযোগ্যতা নিয়ে 10 ধারায় আলোচনা করা হয়েছে। তা আপনি আপাতত এতটুকুই মনে রাখেন যে সাক্ষ্য আইনে অভিন্ন অভিপ্রায় বা কমন ডিজাইন নিয়ে আলোচনা করছে কত ধারায়? 10 ধারায়। তো সাক্ষ্য আইনের 10 ধারা দণ্ডবিধির 120 ক ধারার সাথে একত্রে অধ্যয়ন করতে হবে, এখানে যদিও বলছে। তো দণ্ডবিধির 120 কতে আছে ক্রিমিনাল কনস্পাইরেসি। ক্রিমিনাল কনস্পাইরেসি, ক্রিমিনাল কনস্পাইরেসি হলো কি, 2 বা ততোধিক ব্যক্তি যদি তারা কোনো বৈধ কাজ অবৈধ উপায়ে বা অবৈধ কাজ করার ষড়যন্ত্র করে, ওই কাজটা করুক বা না করুক, তারা ক্রিমিনাল কনস্পাইরেসির জন্য দণ্ডিত হবে বা দায়ী হবে। এটা তো আপাতত এখান থেকে যেটা মনে রাখা দরকার সেটা মনে রাখবেন, সেটা হলো কমন ডিজাইন। এটা আছে কত ধারায়? 10 ধারায়। জি, ধন্যবাদ। তো বিগত বছরের প্রশ্ন যদি আমরা চলে আসি, যে সাক্ষ্য আইনের কত ধারায় অভিন্ন অভিপ্রায়ের কথা বলা হয়েছে? কত ধারায়? 10 10 ধারায়। ধারায়। আমরা চলে আসি 11 ধারা, অন্যত্র থাকার অজুহাত। ধারা 11, অন্যত্র থাকার অজুহাত, প্লি অফ এলিবি। প্লি মানে হলো অজুহাত, প্লি মানে কি? অজুহাত। এলিবি মানে হলো এলসওয়্যার, অন্যত্র। তো প্লি অফ এলিবি আসলে যে মামলা হয়েছে একজনের বিরুদ্ধে, তো সে বলতেছে যে আসামি, যে ঘটনা যেদিন সংঘটিত আমি ঢাকাতে ছিলাম না, আমি ছিলাম কক্সবাজার। উনি কোথায় ছিলেন? কক্সবাজার। এই যে অন্যত্র থাকার যে অজুহাত, এই কথাটা বলার ওনার অধিকার আছে, বা এই কথাটা প্রাসঙ্গিক। এটা সাক্ষ্য আইনের 11 ধারায়। এখন আপনারা তো জানেন রিলিভেন্সি অফ ফ্যাক্টস, বিষয়ের প্রাসঙ্গিকতা 5 থেকে 55। 5 থেকে 55 ধারা, মানে এই 5 থেকে 55 ধারা পর্যন্ত যত যা আলোচনা করছে, আমি আদালতে সাক্ষ্য দিতে গিয়ে কোন কোন বিষয় প্রাসঙ্গিক হবে, কোন কোন বিষয় প্রাসঙ্গিক হবে না, এই বিষয়গুলোই তো আলোচনা ওখানে করছে। তো অন্যত্র থাকার অজুহাত এটা প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের কত ধারায়? 11 ধারায়। বাট যে দাবি করবে যে আমি অন্যত্র ছিলাম, তাকেই ওই বিষয়টা প্রমাণ করতে হবে, এটা বলছে সাক্ষ্য আইনের 103 ধারায়। 103 ধারায়। তো 11 আর 103 অনেকেই বুঝেন না। 11 হলো তার অন্যত্র থাকার অজুহাত দাবি করার প্রাসঙ্গিকতা আছে বা গ্রহণযোগ্যতা আছে, এটা হলো 11 ধারায়। আর সে যখন একবার দাবি করে ফেললো, তখন ওই বিষয়টা সে দাবি করার সাথে সাথে তো এটা তার প্রমাণ হবে না। সে যে আসলে কক্সবাজার ছিল, কক্সবাজার ফ্লাইটের টিকিট আছে কিনা, বা যে হোটেলে ছিল, বা কক্সবাজার ছবি আছে কিনা, ওই দিনের ভিডিও ফুটেজ আছে কিনা, এই বিষয়গুলো দ্বারা তার প্রমাণ করতে হবে। এটা এই তাকেই প্রমাণ করতে হবে। এটা বলছে কত ধারায়? 103 ধারায়। জি জি, আপনারা আরো ভালো বুঝাই দিচ্ছে পিঠিকা। পিঠিকা 11 আর 103 এর ভিতরে পার্থক্য কি বলেন? স্যার 103 হচ্ছে হলো অন্যত্র থাক, আমি যে খুলনায় আছি এটি আমার প্রমাণ করে দেখাইতে হবে। জি। আর 111 11 হচ্ছে কি যে স্যার আমি কই স্যার? না না উনি তো আপনারই একটা কি পানি না খাইতে খাইতে কিডনিতে জমছে পাথর, বুঝতে পারছেন? বলেন স্যার বলেন বলেন। স্যার আপনি বললেন এই পৃথিবীর এই যে
তুমি তো কালকে আসো নাই। হ্যাঁ, তুমি তো কালকে আসো নাই কোচিং কারণটা কি? তো মেসেজে আসে বললো কি স্যার, আমি আমার ওই মেলা দিন পর আমার হাজবেন্ডের সাথে স্যার একটু, তো যাই হোক, এখন এক জায়গায় গেছিলাম স্যার মেলাতে। ঘুরতে গেছিলাম। একদম আপনি বলেন যে ও আমি বিশ্বাস করি না। ঠিক আছে, হ্যাঁ কথা সত্যি নেই। এখন আপনি বলেন যে স্যার এই যে আমার টিকিট, মানে ওই যে টিকিটটা দেন ওইটা 103 দেন। যে দাবি করবে যে সে অন্যত্র ছিল তাকেই প্রমাণ করতে হবে, বাট দাবি করার আগে সে যে দাবি যে করলো এটা যে প্রাসঙ্গিক এই কথা বলার অধিকার আছে কিনা, এটা হলো 11। 11। আর অধিকার যখন প্রতিষ্ঠিত হলো তখন আপনারই ওই বিষয়টা প্রমাণ করতে হবে, এটাই কত 103। প্রমাণের বিষয়টা পরে, আগে হলো প্রাসঙ্গিকতা, তুমি এরকম দাবি করতে পারো কিনা, এরকম দাবি করতে পারো কিনা, এটা হলো 11 আর তাকেই প্রমাণ করতে হবে, এটা হলো 103। তো সাক্ষ্য আইনের 11 ধারায় অন্যত্র থাকার অজুহাত বা প্লি অফ এলিবি কে প্রাসঙ্গিক করা হয়েছে। এলিবি অর্থ হলো অন্যত্র বা এলসওয়্যার। যে ঘটনার জন্য কোনো ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে, ঘটনার সময় সে অন্যত্র ছিল বলে দাবি করা হলে অন্যত্র থাকার অজুহাত বা প্লি অফ এলিবি, মানে তাহলে প্লি অফ এলিবি মানে হলো অন্যত্র থাকার অজুহাত। সাক্ষ্য আইনের আন্ডারলাইন করবেন 103 ধারা অনুযায়ী অন্যত্র থাকার অজুহাত বা প্লি অফ এলিবি প্রমাণের ভার অভিযুক্ত ব্যক্তির উপর বর্তায়। অভিযুক্ত ব্যক্তি মানে কে? অ্যাকিউজড পারসন। হু ইজ অ্যাকিউজড পারসন? যে মামলায় যার বিরুদ্ধে করা হয়েছে সে হলো অ্যাকিউজড। তো আমরা একটু চলে আসি, সংক্ষেপে জেনে রাখা ভালো এখানে যে সাক্ষ্য আইনের আহ, অধীন টিআইপি অর্থ হলো টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড, যা বলতে বোঝায় সাক্ষী কর্তৃক অপরাধের সাথে সম্পর্কিত ব্যক্তি বা কোনো বিষয় শনাক্ত করতে সাক্ষীকে সক্ষম করে তোলা। সাক্ষ্য আইনের 9 ধারায় শনাক্তকরণ প্যারেড বা টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেডকে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য করা হয়েছে, যদিও এটা বলতেন কোনো মূল সাক্ষ্য না। মূল সাক্ষ্যটা মানে হলো সাবস্ট্যান্টিভ এভিডেন্স না। মূল সাক্ষ্য একটা জিনিস মনে রাখবেন, মূল সাক্ষ্য হলো আদালতে উপস্থিত হয়ে যে যাহা বলিব সত্য বলিব, সত্য বলিয়া মিথ্যা বলিব না। আপনি সাক্ষ্য প্রদান করতেছেন, পরে প্রতিপক্ষের আইনজীবী আপনার জেরা করতেছেন, এটাই মূল সাক্ষ্য। এটা ছাড়া আর যত যা আছে সবগুলো কি মূল সাক্ষ্য না, সবগুলোতে বলা হয় করবোরেটিভ এভিডেন্স বা সমর্থনমূলক সাক্ষ্য। জি। সাক্ষ্য আইনের 11 ধারায় প্লি অফ এলিবি কে প্রাসঙ্গিক করা হয়েছে। তো যদি আপনাকে বলে যে প্লি অফ এলিবি প্রাসঙ্গিক কত দাঁড়ায়? 11। প্লি অফ এলিবি প্রমাণের দায়ভার কত দাঁড়ায়? 103 ধারায়। জি। সাক্ষ্য আইনের 103 ধারা অনুযায়ী প্লি অফ এলিবি প্রমাণের ভার অভিযুক্ত ব্যক্তির উপর বর্তায় বা যে ব্যক্তি এলিবি দাবি করে তার উপর বর্তায়। তো আমরা একটু বিগত বছরের প্রশ্নে চলে আসি। এই যে এখানে দেখেন 1 নম্বর প্রশ্নটা, যে প্লি অফ এলিবি প্রমাণের দায়িত্ব ড্যাশের কার? আসামি, আসামি বা অভিযুক্ত ব্যক্তির। গেস্ট আমরা একটু পার্সন। 3 নাম্বার প্রশ্নটা একটু যদি দেখি, যে অভিন্ন অভিপ্রায়ের লক্ষ্যে ষড়যন্ত্রকারী দ্বারা কোনো কাজ করা বা বলা, things said or done by conspirator in reference to common design, কত ধারায় বলছেন? 10 ধারা। তো এখানে আমরা একটু 7 নাম্বার প্রশ্নটা স্ক্রিনে একটু দেখি, যে প্রশ্ন হলো কোন নির্দিষ্ট দিনে চিটাগাঙে আরিফ কোনো অপরাধ করেছিল কিনা। যে সকল ঘটনা প্রমাণ করে যে উক্ত দিনে আরিফ ঢাকাতে ছিল, উক্ত ঘটনার সময় প্রাসঙ্গিক হবে সাক্ষ্য আইনের কত ধারায়? প্রাসঙ্গিকের কথা বলছে। 11। 11। প্রাসঙ্গিক ছিল কত? 11, 11 স্যার। ঠিক আছে, কত ধারায় বলেন? 11 ধারায়। স্যার। তো এলিবি বা অন্যত্র থাকার অজুহাত প্রমাণের দায়ভার সর্বদা অভিযুক্ত ব্যক্তির উপর বর্তাবে। প্রমাণের দায়ভার আসলেই কত ধারা? 103। 103। ধন্যবাদ। 10 নাম্বার প্রশ্নটা, সর্বশেষ প্রশ্নটা একটু দেখেন, যে ক্ষতিপূরণের মামলায় নিম্নলিখিত কোনটি প্রাসঙ্গিক হতে পারে? 3টা স্টার দেন, গুরুত্বপূর্ণ। যে যে সকল বিষয় আদালতকে ক্ষতিপূরণ নির্ধারণে সক্ষম করে। ক্ষতিপূরণের মামলায় যে সকল বিষয় আদালতকে ক্ষতিপূরণ নির্ধারণে সক্ষম করে এগুলো প্রাসঙ্গিক। কত ধারা? ডান সাইডে দেখেন কত ধারা? 12 ধারা। 12 ধারা। আর 13 ধারাটা একটু লেখেন, টাইটেলটা একটু লেখেন, ধারা 13 অধিকার বা প্রথা সম্পর্কে যে সকল ঘটনা প্রাসঙ্গিক। ধারা 13 দিয়ে লেখেন অধিকার বা প্রথা সম্পর্কে যে সকল ঘটনা প্রাসঙ্গিক। অধিকার বা প্রথা সম্পর্কে যে সকল ঘটনা প্রাসঙ্গিক।
বেরিয়ে দিয়ে না পেজ দিয়ে না এর কি কথা দেখছেন লাগাইছে আর বয়সের তো পেজ হচ্ছে স্যার এটাই আলাম হইতে তাহলে আপনারা স্পেশাল পেজ দিলাম একটা প্রিন্ট হয় নাই দাদা দেখেন কত বছর থেকে সবাই আচ্ছা দিবানি দেখেন এই তাহলে একটু দেখেন ভাই আমাদের এখানে মনে রাখতে হবে ধারা 12-তে বলছে যে ক্ষতিপূরণের মামলায় কি কি প্রাসঙ্গিক সেটা ধারা কত 12 আর ধারা 13-তে আছে অধিকার বা প্রথা সম্পর্কে যে সকল ঘটনা প্রাসঙ্গিক এতটুকু জানলেই হবে আর দরকার নাই স্যার 14 দরকার নাই। না 12টা ক্লিয়ারলি কিনা কথা দেখে নিন স্যার ওই যে আরো আছে তো বইতে 11 নম্বর বইতে আছে 14 দরকার নাই 13 পর্যন্ত পড়লেই হবে অধিকার বা প্রথা সম্পর্কে যে সকল ঘটনা প্রাসঙ্গিক আচ্ছা আমরা এখন চলে আসব অ্যাডমিশন এন্ড কনফেশন স্বীকৃতি এবং দোষ স্বীকার তো তাহলে টিআইতে একবারও উল্লেখ নাই 9 ধারায় হ্যাঁ বলেন হ্যাঁ এই কারণে এটা আজকে পড়তে যাচ্ছেন না তাই তো হ্যাঁ অ্যাডমিশন কনফেশন অনেক মানে অনেক বিষয় আছে যেগুলো আপনাদের আজকে একটা পেজ দিছি অনলাইনে যারা আছেন তাদেরকেও দিয়ে দিব এখানে বেশ গুরুত্বপূর্ণ বিষয় আছে এবং 17 থেকে 31 ধারা পর্যন্ত কোনো ধারা বাদ যাবে না প্রতিটি ধারা পড়া হবে আচ্ছা ঠিক আছে আজকে তাহলে এই পর্যন্ত থাক আগামী দিন আমাদের অ্যাডমিশন কনফেশন শুরু করব আর আজকে আপনাদের ক্লাস টেস্ট আছে এই মুহূর্তে আমাদের সাক্ষ্য আইনের প্রথম ক্লাস টেস্ট তো তার আগে আজকে আমরা যা যা পড়লাম আজকে 5 থেকে শুরু করে 13 ধারা পর্যন্ত পড়েছি এটা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা সবসময় আমি ফার্স্ট হয়েছে যারা আছেন কোনো প্রশ্ন আছে স্যার হ্যাঁ, আমার প্রশ্ন নেই। আচ্ছা ঠিক আছে তাহলে আমি গ্রুপে আপনাদের মেসেঞ্জারে এই পরীক্ষার প্রশ্ন দিয়ে দিচ্ছি এখন পরীক্ষা অনুষ্ঠিত হবে সাক্ষ্য আইনের ক্লাস টেস্ট 1